এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ সাব্বির ফকির। ওনার বাড়ি বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে। উনি লেখাপড়া করছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং 3য় বর্ষ। তো চলুন ঘটনায় চলে যাই। উনি ছোট ছোট 3টি ঘটনা একত্রে পাঠিয়েছেন। 3টি ঘটনাই ওনাদের এই বাকাল গ্রামেই ঘটেছে। এর মধ্যে 2টি ঘটনা ওনার বন্ধু গোলাম রাব্বি ফকিরের বাবার সাথে ঘটেছে, আর অন্যটি ওনাদের বাড়ির পাশের এক কাকার সাথে ঘটেছিল। তো চলুন শুরু করি। প্রথম যে ঘটনাটি, এটি ওনার বন্ধুর বাবা, যার নাম হচ্ছে মোহাম্মদ লিয়াকত আলী ফকির, তার সাথে ঘটেছে। প্রথম দ্বিতীয় এই দুটোই। তো সময়টা 2007 কি 8 সাল। তখন এই লিয়াকত কাকা চিংড়ি মাছের ব্যবসা করতেন। নিজের চিংড়ি মাছের ঘের ছিল, সেখানে মাছ চাষ করতেন আর বিক্রি করতেন। তখন এই ব্যবসাটা বেশ ভালোই লাভজনক ছিল। কাকা প্রতিদিনই রাতের বেলা খেয়ে তার সাথে একজনকে নিয়ে ঘেরে চলে যেতেন পাহারা দেবার জন্য। প্রতিদিনের মতো সেদিনও কাকা রাতের খাবার খেয়ে তার সহকারীকে ডাকতে গেলে সেই সহকারী বলে আজ তার শরীর ভালো নাই, তাই সে যেতে পারবে না। শরীর খারাপের খবর শুনে কাকার জোরাজোরি করলেন না, একাই চলে গেলেন ঘেরে। বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তা। কাকা কিন্তু নিজেও বেশ সাহসী একজন মানুষ, আর তার থেকেও বড় কথা, পাহারা দিতে তো যেতেই হবে, কেননা চিংড়ি মাছের ঘেরে একটা সমস্যা রয়েছে। তখন মাঝে মাঝে শোনা যেত চিংড়ি মাছের ঘেরে মেডিসিন দিয়ে সব মাছ চুরি করে নিয়ে যায়, অথবা বিষ দিয়ে সব মাছ মেরে ফেলে। এটা মূলত চুরি বা শত্রুতামূলকভাবে করা হতো। আর এমনিতেও এই মাছ বেশ নরম প্রকৃতির। এই সাব্বির ফকির ভাইয়ের ওনার আপন কাকার ঘেরেও এরকম একটা কাহিনী হয়েছিল, এই চুরি করা মেরে ফেলা মাছগুলো, এরকম একটা আর কি। তো যখন এরকম হওয়া শুরু হলো তখন নাকি বেশ সচেতন হয়ে গেল যারা এই ঘেরের ব্যবসাটা করতেন। এই জন্যই পাহারা দিতে হতো। ঘেরের এক কোণে একটা টং ঘর বানানো ছিল, তো ওখানেই ওনারা বিশ্রাম নিতেন, রাতের বেলা ঘুমাতেন। তো যেই রাতে ঘটনাটি ঘটে, এই রাতটা ছিল ভাদ্র মাসের অমাবস্যার রাত। বছরের সবচাইতে মারাত্মক অমাবস্যার রাত বলা হয় এটাকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কাকা ঘেরের চারদিকে বেশ কয়েকবার একটু ঘুরে আসেন একটু পাহারা দেওয়ার জন্য। এরপর ওনার ওই টং যেই ঘরটা আর কি, এটার ভিতরে ঢোকেন। ওই সময়টায় অনেক গরম পড়েছিল, কাকার ঘুম আসছিল না। তো এই টং ঘরের দক্ষিণ দিকে একটা পর্দার মতো ছিল, কাকা সেটা সরিয়ে দিলেন বাতাস আসার জন্য। আর উনি 2 হাঁটু একটু ভাঁজ করে শুয়ে রইলেন। রাত তখন আনুমানিক 2টা কি 2:30 বাজে। কখন যে ঘুমিয়ে পড়েছেন উনি বুঝতেও পারেননি। উনি স্বপ্নের মধ্যে দেখছেন তার ভাঁজ করা 2 হাঁটু বড় বড় লোমশ 2টো হাত আস্তে আস্তে জড়িয়ে ধরছে। এই স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি বুঝতে পারেন যে এটা আসলেই হচ্ছে। সত্যি কোনো একটা লোমশ প্রাণী তার 2 হাত দিয়ে তার হাঁটু জড়িয়ে ধরেছে। উনি যখন তাকিয়েছেন উনি দেখেন এই প্রাণীটা মনে হচ্ছে সাদা, অন্ধকার রাতেও সেটা বোঝা যাচ্ছে। কাকা উনি কি করেছেন, ওনার হাঁটু দুটো ছাড়ানোর জন্য 2 হাত দিয়ে ওই হাত দুটো সরানোর যখন চেষ্টা করেছেন, উনি দেখেন যে এই হাত দুটো এতটাই নরম মনে হচ্ছে উনি তুলার উপরে হাত দিয়েছেন। আর তখনই নাকি হাত দুটো হাঁটু থেকে সরিয়ে তার মাথার দিকে আগানো শুরু করে ওই অবয়বটা। ওই প্রাণীটা তার মাথাটা ধরার চেষ্টা করছে, মনে হচ্ছে কাকার ঘাটটা মটকে দেবে। আর কাকাও ওই হাতটা সরানোর চেষ্টা করছে। এই প্রাণীটার শরীরটা এতটাই নরম ছিল, উনি যেখানে হাত দিচ্ছেন সেখানে ওনার হাত দেবে যাচ্ছে। উনি যে এটাকে আঘাত করবেন, আঘাত করেও কোনো লাভ হচ্ছে না। উনি চেষ্টা করেছেন আঘাত করার জন্য, দেখলেন যে তুলার উপর আঘাত করলে যেরকম অনুভূতি হয় ওই রকম। আর ওই জিনিসটাও ওনার মাথা খুঁজছে, হয়তোবা মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে দেবে। এরকম মিনিট খানেক চলে। এক পর্যায়ে নাকি ওই প্রাণীটা নিজ থেকেই তাকে ছেড়ে দিয়ে ওই টং ঘর থেকে লাফ দিয়ে দক্ষিণ দিকে চলে যায়। দক্ষিণ দিকে একটা পর্দা ছিল, ওটা তো তোলাই ছিল, ওই দিক দিয়ে চলে যায়। তো উনি ওই অন্ধকারে যতটুকু বুঝতে পেরেছিলেন যে লাফ দেওয়ার পর
ওই জিনিসটা অদৃশ্য হয়ে গেল। তো ওই ঘেরের পাশেই ওই কাকার চাচাতো বড় ভাইয়ের বাড়ি ছিল, তার নাম ছিল আজিমউদ্দিন ফকির। কাকা তখন তার ভাইকে ডাক দেয় যে, ও মিয়া ভাই আমারে বাঁচাও। ওই সময় এই আজিমউদ্দিন ফকির ওনার ওয়াইফের সাথে কোনো কারণে ঘর থেকে হারিকেন নিয়ে বাইরে বের হয়েছিলেন, হয়তোবা চোরের কোনো আনাগোনা টের পেয়েছিলেন বা এরকম কিছু একটা হতে পারে। ওই সময় যখন ওনারা বের হয়েছেন তখনই মূলত উনি এরকম চিৎকার দিয়ে ডেকে উঠেছেন। ওইদিকে ওই আজিমউদ্দিন ফকির আর ওনার ওয়াইফ অর্থাৎ এই লিয়াকত ফকির কাকার ভাবি, উনি বলছেন যে, ভাই কি হয়েছে, আমরা আসি, ভয় পাইও না, আসো তুমি তাড়াতাড়ি এদিকে আসো। আসলে ওই লিয়াকত কাকা এতটাই ভয় পেয়েছিলেন, উনি আর ওই টং ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছিলেন না। উনি মনে করেছেন যে ডাক দেওয়ার সাথে সাথে তারা উত্তর নিল, নিশ্চয়ই এরাও কোনো পিশাচগোছের কিছু হবে, বের হলেই তাকে মেরে ফেলবে। তখন ওনারাই এগিয়ে আসেন হারিকেন নিয়ে। এগিয়ে আসার পর দেখেন যে এই অবস্থা, উনি গুটিসুটি হয়ে বসে আছেন, খুব ভয় পাচ্ছেন, জামা কাপড় ছিঁড়ে গেছে, একদম ভয়, একদম জড়সড় ঘেমে একাকার। তখন ওনারাও ওখান থেকে বাইরে বের করে নিয়ে ওনাদের বাড়িতে নিয়ে যান, রাতটা ওখানেই ছিলেন। তবে সকাল হওয়ার পর ওনার যে জ্বর আসবে এরকম কোনো কিছু হয় নাই। উনি বুঝতে পেরেছিলেন যে এই যে রাতের বেলা ঘেরের চতুর্দিকে একটা হাঁটা দিয়েছিলেন, ঘুরে এসেছিলেন, যেহেতু ভাদ্র মাসের অমাবস্যা, ওই সময় হয়তোবা কোনো জিনের চলাচলের পথে উনি বাধা হয়েছিলেন, এই জন্যই তাকে বিরক্ত করার জন্য বা তার ক্ষতি করার জন্য এই টং ঘরের মধ্যে এটা চলে এসেছে। এরপর আসি তার সাথে ঘটে যাওয়া পরবর্তী ঘটনা। এই ঘটনাটা 2022 সালের দিকে ঘটেছে। কাকা একদিন চিংড়ি মাছের খাবার দিতে সন্ধ্যার দিকে ঘেরে গিয়েছেন। বলে রাখা ভালো, এই চিংড়ি মাছ কিন্তু সন্ধ্যার দিকে নাকি খাবার খায়, অন্যান্য মাছের মতো দিনের বেলা খাবার খায় না। খাবার দেওয়ার জন্য ঘেরের নির্দিষ্ট একটা পাশে কাকা জায়গা করে নিয়েছিলেন, প্রতিদিন ওখানেই খাবার দিতেন। সেদিনও খাবার দিয়ে ঘেরের চারপাশ ঘুরে খাবারের পাত্র নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। তখন একদম সন্ধ্যা হয়ে রাত নেমে এসেছে। ওই ঘেরের পাশে একটা বাগান রয়েছে যেটা মোল্লার ভিটা নামে পরিচিত। ওই বাগানটাও নাকি বেশ ভয়ঙ্কর, অনেকেই সেখানে ভয় পেয়েছে। ওই বাগানটা এই বাকাল গ্রামেরই অন্যতম একটা হন্টেড স্পট। বাগানের ওই পাশ দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে, এই চিন্তা করে কাকা ওই দিক দিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। বাগানের পাশ দিয়ে একটা সরু রাস্তা রয়েছে মানুষের চলাচলের জন্য। কাকা যখনই বাগানের একটা তেঁতুল গাছের নিচে এসেছেন তখন উনি দেখেন যে চারদিক থেকে যেন ঝড় শুরু হয়ে গেছে। বাগানের খেজুর গাছ, বাঁশঝাড়, গাব গাছ সহ অন্যান্য গাছ এদিক ওদিক দুলতে শুরু করেছে, কিন্তু কোনো ডাল ভেঙে তার গায়েও পড়ছে না বা তার কোনো ক্ষতিও হচ্ছে না। কাকা তখন সেখানে দাঁড়িয়ে পড়লেন এবং পাশ থেকে একটা ডাল ভেঙে লাঠি বানিয়ে যেদিক দিয়ে বেশি বাতাস বইছিল ওইদিকে দাঁড়িয়ে উনি বলছেন, শোন, এখানে আমাদের বাপ দাদার জায়গায় তোরা অনেক বছর যাবত থাকিস, আমরা কিন্তু জানি, আমরাও কিন্তু তোদের কোনো ক্ষতি করি না, তোরাও কিন্তু এখন ক্ষতি করিস না। এখন সন্ধ্যার সময় আমি বুঝতে পারছি তোদের চলাচলে আমি বাধা সৃষ্টি করছি, আমার ভুল হয়েছে, আমাকে এখন যেতে দে। এ কথা বলার পরেও ঝড় আর থামে না, মনে হচ্ছে এই অশরীরীরা তার কথা শুনছেই না, চারদিকে সেভাবেই ঝড় হয়েই চলছে। কাকা আগের কথাগুলো রিপিট করেন, তারপরে কোনো পরিবর্তন না দেখে আল্লাহর নাম নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করেন। উনি হাঁটছেন আর দুপাশ দিয়ে বাতাস বইছে, কিন্তু তার শরীরের উপর কিন্তু কিছুই পড়ছে না। এরকম হাঁটতে হাঁটতে বাকাল হাট প্রাইমারি স্কুলের সামনে একটা বটগাছ রয়েছে, ওই বটগাছের কাছে এসেছেন। বটগাছটি অনেক পুরনো এবং অনেকেই বলে সেখানে জিনপরি বসবাস করে। সেখানে আসার পরে ওই গাছটাও প্রচণ্ড নড়তে থাকে আর বাতাস বইতে থাকে এই ডালপালার উপর দিয়ে। তারপর কাকা আবার বলে, আমি বলতেছি তো আমার ভুল হয়েছে, এ সময় এখান দিয়ে আসাটা আমার উচিত হয় নাই, আমাকে এবার মতো মাফ করতো, যা তোরা চলে যা, আর আমার যদি কোনো ক্ষতি করিস আর আমি যদি বেঁচে থাকি আমিও কিন্তু তোদের ছাড়বো নাই বলে রাখলাম। এই বলে কাকা বটগাছের পাশ দিয়ে সাহস করে হাঁটতে থাকেন। কিছু দূর আগালে একটা তাল গাছ পড়ে রাস্তার পাশেই, ওই তাল গাছটা ওই একই রকম ভাবে নড়ছে। পরে কাকা আবারও বলেন, আরে বললাম তো ভুল হয়েছে, মাপ চাই, অসময়ে তোদের চলার পথে আসছি, এখন আর আমার জ্বালাস না। এরপর কাকা দেখেন তাল গাছের মাথাটা মনে হলো আস্তে আস্তে মাটির সাথে ঝুঁকে পড়ছে, এরপর স্প্রিংয়ের মতো ছট করে আবার উপরের দিকে উঠে গেল। এরপর সবকিছু স্বাভাবিক, আর কোনো ঝড় বাতাস নাই। তখন কাকা বুঝতে পারলেন এগুলো এখন পিছু ছেড়েছে।
তার শরীরটা তখন হালকা লাগলো। এরপর কাকা বাড়িতে চলে আসেন, তার আর কোনো সমস্যা হয় নাই। কাকা বলেছেন যে ওদের আস্তানা যেখানে, সেখানে আসলে নাকি ওরা বেশি ভয় দেখানোর চেষ্টা করে এবং আকার ইঙ্গিতের মাধ্যমে ভয় দেখায়। তবে কাকার সেদিন বড় ধরনের কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। এবার আসি তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি ঘটেছে এই আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সাব্বির ফকির ভাই, ওনাদের বাড়ির পাশের এক কাকার সাথে, যার নাম মোহাম্মদ সেলিম খান। উনি এখন বেঁচে নেই, মারা গেছেন 5 থেকে 6 বছর আগে। সময়টা তখন 2001 কি 2। ওনাদের গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ কামাল ফকির তখন ব্লক করতেন। ব্লক বলতে কিন্তু ওই যে জমিতে যেই পানি সেচ দেওয়ার জন্য মেশিন বসানো হয়, পানি সেচ দেওয়া হয়, এগুলোকে কিন্তু ব্লক বলা হয়। তো পেট্রোল ডিজেল চালিত এক ধরনের পাম্প মেশিন, যেটাকে স্যালো মেশিন বলে অনেকেই। তো এই স্যালো মেশিন দিয়ে পানি তোলা হতো, কখনো খাল থেকে তোলা হতো, বা বিভিন্ন জায়গায় কিন্তু ওই ডিপ টিউবওয়েল থেকে পানি তোলার জন্য পাইপিং সিস্টেম করা ছিল সরকার থেকেই, বা ওনারা ব্যক্তিগতভাবে কখনো কখনো টাকা খরচ করে এটা করতেন। তো ওইভাবেই কিন্তু এই আবাদি জমিগুলোতে পানি দেওয়া হতো। ওই গ্রামে ইরি ধান চাষ করা যখন হয়, তখন কিন্তু অতিরিক্ত পানির যোগানটা অনেক সময় খাল থেকে পানি এনে দিতে হতো। অনেক সময় পানির লেভেল নিচে চলে যেত, পানি ওভাবে পাওয়া যেত না। তো এই সেলিম কাকা কামাল কাকার ব্লকের দেখাশোনা করতেন আর যাবতীয় সব কাজই করতেন। এই পাম্প মেশিন প্রয়োজনের সময় সারাদিন সারা রাত চালাতে হতো। রাতে চললে তো দেখাশোনার জন্য একজন লোক থাকা দরকার। মেশিনের তেল ফুরিয়ে যায়, সেটাতে আবার তেল দিতে হয়, মেশিনটাকে আবার কিছু সময়ের জন্য বন্ধ রাখা লাগে। তো এরপর যে কাজটা করতে হয়, এটা খুবই জরুরি কাজ। সেটা হচ্ছে যে যখন কোনো জমিতে পানি দেওয়া হবে, ওই জমির যে আইল, ওই আইলের এক পাশটা খুলে দিতে হয়, পানি ঢোকে। আবার পানি যেন ওভারফ্লো না হয়, বেশি না ঢুকে যায়, ওটা আবার বন্ধ করে দিতে হয়। কোন জমিতে দিতে হবে সেই জমিটা টার্গেট করে রাখতে হয়, সেখানে আইল খুলতে হয়, বন্ধ করতে হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজ কিন্তু সারা রাত করতে হতো। আর তেল ফুরিয়ে গেলে তো মেশিনে তেল দিতেই হবে, এই জন্য লোক লাগতো। এই জন্য ওই মেশিনের পাশে একটা ছোট বোরিং ঘর বানিয়ে উনি থাকতেন। এটা একদম মানে পাটখড়ি সন এইটা দিয়ে বানানো হয়েছিল ওইখানে আর কি। তো একদিন রাতের বেলা খাওয়া দাওয়া করে মেশিন চালিয়ে সব ঠিকঠাক করে উনি ঘরে ঢুকবেন আর কি। ওই মেশিন যেটা, ওই মেশিনটা কিন্তু ঘরের ভিতরে না, মেশিনটা কিন্তু বাইরে, ওই মেশিনের পাশে আর কি এই ঘরটা তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে। তো ওনার আবার ধূমপানের অভ্যাস ছিল, উনি ধূমপান করার জন্য বাইরে বের হয়ে আসছেন। তো ধূমপান করেছেন, এরপরে উনি আবার সেই ছোট ঘরটাতে ঘুমাতে যান। রাত তখন 1:30 বা 2টা হবে আনুমানিক। কাকা ঘুম থেকে উঠেছেন জল বিয়োগ করার জন্য। আর ওই জায়গাটার একটু বিবরণ দেই। ওই জায়গাটার আশেপাশে অনেক বাসা রয়েছে, বাবলা গাছ রয়েছে, আর সাইডে আর একটা জঙ্গলের মতো বাগান রয়েছে। দিনের বেলাতেই নাকি ওই বাগানের মতো ঠিকঠাক মতো সূর্যের আলো পৌঁছাতো না, রাতের অবস্থা তো আরো ভয়ঙ্কর ছিল। কাকা এমনিতেও বেশ সাহসী একজন মানুষ ছিলেন, তা না হলে তো এই জায়গায় থাকা সম্ভব না। উনি জল বিয়োগের জন্য বাইরে যখন গিয়েছেন, তখন ওনার চোখ যায় উত্তর দিকে। উনি দেখতে পান ওনার থেকে প্রায় 100 থেকে 150 মিটার দূরে বিশাল দেহি লোমশ পাহাড়ের মতো কোনো একটা প্রাণী ওনার দিকে হেঁটে হেঁটে আসছে। হালকা জ্যোৎস্না থাকায় ওইটার দেহের আকৃতি উনি বুঝতে পেরেছিলেন। ওই বিশাল দেহি প্রাণীটা এতটাই বড় ছিল যে কাকা ওইটার মাথা দেখতে পান না, শুধু শরীরের কিছু অংশ আর পা দেখতে পান। দেহের আকৃতি ছিল কুচকুচে কালো, ধপাস ধপাস শব্দ করে করে তার দিকে হেঁটে হেঁটে আসছে। এটা দেখে তো কাকা মারাত্মক ভয় পান। দ্রুত উনি ওনার ওই ঘরের মধ্যে দৌড়ে ঢুকে যান। ঢুকে ওনার ম্যাচ আর বিড়ি খুঁজতে থাকেন। উনি আসলে ভয়ের কারণে একেবারে দিশাহারা হয়ে গেছিলেন। ওনার রাখা জিনিসটা উনি খুঁজে পাচ্ছিলেন না। অনেক সময় বেশি এক্সাইটেড হলে এরকম হয়ে যায়। অন্ধকারের জন্য খুঁজে পেতেও সমস্যা হচ্ছিল। খুঁজতে খুঁজতে ম্যাচ না পেলেও ওনার লোহার দাটা উনি পেয়ে যান, যেটা সবসময় তার কাছে থাকতো আত্মরক্ষার জন্য। উনি ওই দাটা পেয়ে ওইটার উপরে বসে থাকেন। উনি জানতেন আগুন আর লোহা দেখে এই প্রাণীগুলো ভয় পায়। বাইরে কি হচ্ছে এটা দেখার জন্য কাকা এই বেড়াটা একটু ফাঁকা করে তাকিয়েছেন। উনি দেখতে পান ওই বিশাল দেহি প্রাণীটা আস্তে আস্তে ছোট হচ্ছে। ছোট হতে হতে স্বাভাবিক একটা মানুষের আকৃতি ধারণ করেছে। তবে একটা জিনিস এটা খুব মারাত্মক ছিল, ওই বিশাল দেহি প্রাণীটার দুটো দাঁত ছিল।
হাতির মতো লম্বা দুটো দাঁত, যেটা নিচ দিকে ঝুলে এসেছে, আর চুলগুলো মাথা থেকে পা পর্যন্ত বড় বড় গোফদারি ছিল, সারা শরীর কালো লোমে ভর্তি। যখন এটা দেখেছেন, বিশেষ করে দাঁত দুটো দেখেছেন, এটা উনি দেখে ভয় পেয়েছেন। হঠাৎ করে উনি খেয়াল করলেন বাইরে থেকে ওই প্রাণীটা তাকেও দেখে ফেলেছে। উনি যে এই বেড়া ফাঁকা করে তাকে দেখছে, এটাও কিন্তু ওই অবয়বটা দেখে ফেলেছে। তখন ওই অবয়বটা ওই ঘরের দিকে হাঁটতে শুরু করে। উনি তো ওখান থেকে সরে গিয়ে আবার দায়ের উপর বসে পড়েছেন। উনি চিন্তা করছেন যে হায় আল্লাহ, এখন কি হবে। এরপর হঠাৎ করে ধবাস করে একটা শব্দ হয়। উনি দেখলেন এই অবয়বের যেই ভয়ঙ্কর দুটো দাঁত রয়েছে, এই দুটো দাঁত এই বেড়া ভেদ করে ফুটো হয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। অর্থাৎ ও ওই বেড়ার উপর কামড় বসিয়েছে, দাঁত দুটো ঢুকে পড়েছে, দাঁত দুটো একদম চোখা হয়ে ঢুকে পড়েছে। উনি দেখছেন এটা। উনি চিন্তা করলেন দা নিয়ে এবার এই দাঁতের উপরে কি একটা কোপ দেবেন কিনা। তখন চিন্তা করলেন যে অসম্ভব, এই কাজ করাই যাবে না, কারণ উনি এই অবয়বটাকে বেড়া ফাঁকা করে দেখছেন, এটা ওইটা বুঝতে পেরেছে। এই জন্য সে রাগ করে বেড়ার উপরে এসে কামড় বসিয়েছে। এখন যদি এই অবয়বটার দাঁতে উনি এই দা দিয়ে আঘাত করেন, তাহলে ওনার লাশটাও এর এখানে থাকবে না, এটাকেও একদম গায়েব করে ফেলবে। উনি তখন ধৈর্য ধরে বসে আছেন, দোয়া দুরুদ পড়ছেন। একসময় হয় কি, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ওই দাঁত দুটো আবার বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর মনে হলো যে ওই অবয়বটা চলে গিয়েছে। উনি কিন্তু ঘর থেকে বের হন নাই। ফজরের আজানের পর উনি ঘর থেকে বাইরে বের হয়েছিলেন। সকাল হলে অনেককেই দেখিয়েছিলেন যে এই দাঁত দুটো যে ফুটো হয়ে বেড়া ভেদ করে ঘরের মধ্যে ঢুকেছিল, এই দুটো ছিদ্র কিন্তু তখনও ফাঁকা ফাঁকা হয়েছিল, এমনভাবে ঢুকেছিল। ওইটা তো পাটখড়ি বেড়া ছিল, একদম মানে ছিদ্র হয়ে ভেঙে ঢুকে পড়েছিল দাঁত দুটো। দাঁত দুটো দেখে মনে হচ্ছে দাঁত দুটো এটা বেশ বড়। আর হাতির দাঁত কেমন হয়, এর চারদিকের যেই ব্যাসটা কেমন হয়, এইরকম ব্যাসের ছিল। আনুমানিক প্রায় 2 থেকে 3 ইঞ্চি ব্যাসের ছিল, এরকমটাই অনুমান করেছেন যারা ওই সময় যারা উপস্থিত হয়েছিলেন। হয়তোবা আরেকটু কমও হতে পারে, ব্যাস ভেঙে ঢুকেছে তো এই জন্য হয়তো একটু বেশি গর্ত হয়ে গিয়েছিল এখানে। তবে এরপরে ওই যে যিনি এই ব্লকের কাজটা করতেন, মেইন যেই লোকটা আর কি, যিনি মালিক, সাবেক মেম্বার মোহাম্মদ কামাল ফকির, উনি যখন এই বিষয়টা শুনলেন তখন এই জায়গাটাতে ওনাকে আর কাজে দেন নাই, অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। কারণ উনি চিন্তা করেছিলেন যে একে যদি আবার এখানে পাঠাই তাহলে আবার আক্রমণের শিকার হতে পারে এই প্রাণীটার। এই জন্য উনি তাকে অন্য কাজের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। অন্য কাজের দায়িত্ব বলতে ওনার তো অনেক সাইডের ব্লক ছিল, আর একটা ব্লকে ওনাকে দিয়ে দিয়েছিলেন, এইখানে আবার আরেকজনকে বসিয়ে দিয়েছিলেন আর কি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, মোহাম্মদ সাব্বির ফকির ভাইকে। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ থেকে অনেক বছর আগে ঘটেছিল, 60-এর দশকে, তার মানে বেশ আগে। তো উত্তম যিনি ছিলেন সেই সময় তার এক বন্ধু ছিল, তার নাম ছিল নিতিন, এবং তারা খুব ভালো বন্ধু ছিলেন। এবং উত্তম এবং নিতিন প্রায় তাদের গ্রামে ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায়। তারা তখনকার সময় আসলে সীমান্তবর্তী একটা মানে আমাদের এই বাংলাদেশের সীমান্তবর্তী একটা জায়গায় তারা তখন ঘোরাফেরা করতেন। তাদের বাড়ি ছিল, তাদের বাড়ি সেই জায়গায় ছিল। তো যাই হোক, বাংলাদেশ তখনকার সময় বাংলাদেশ হয়নি, তবুও বলছি সেটা সীমান্তবর্তী জায়গা ছিল, ভারতের সাথে সীমান্ত ছিল। তো যাই হোক, সেইখানে তারা তাদের গ্রাম ছিল এবং তারা স্পেসিফিকলি নাম বলা যাবে না। তো সেইখানে তারা থাকতেন এবং তারা দুই বন্ধু খুব আনন্দ করতেন। তারা খুব ডানপিটে টাইপের ছিলেন এবং তাদের খুব কিউরিয়াসিটি ছিল বিভিন্ন বিষয়, এবং এই বিভিন্ন বিষয়ের মধ্যে তাদের খুব বেশি কিউরিয়াসিটি ছিল এই জাদুবিদ্যা এবং এই যে ভৌতিক বিষয়গুলো, এগুলো নিয়ে। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আলাপ করতেন। গ্রামের অনেক যারা মুরব্বী ছিলেন তারা বিভিন্ন সময় তাদের ওখানকার দেওয়ের কথা বলতেন, তারপরে বিভিন্ন নিশির ডাক, এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে আলাপ করতেন এবং তারা ব্যাপারগুলোতে খুব ইন্টারেস্ট ফিল করতেন।
তবে তাদের সবচেয়ে ইন্টারেস্ট ছিল তাদের যে গ্রাম সেটার কাছাকাছি জায়গায় একটা শ্মশান ছিল নদীর পাড়ে, এবং সেই শ্মশানে একজন সন্ন্যাসী বাস করত। মানে সন্ন্যাসী বলতে একজন তান্ত্রিক, এবং সেই তান্ত্রিক বেশ ডিফারেন্ট টাইপস অফ জীবনযাপন করতো। ডিফারেন্ট টাইপ বলতে মানে তান্ত্রিকরা তো আসলেই তাদের সাধনা থাকে অন্যরকম, এবং তারা যেসব জিনিস করে সেগুলো সাধারণ মানুষের মানে সাথে মেলে না। তো বেশ ডিফারেন্ট জীবনযাপন করতেন, এবং সেই তান্ত্রিকের ব্যাপার স্যাপার নিয়ে তাদের খুব আগ্রহ ছিল উত্তম এবং নিতিনের। এবং তারা শুনতেন যে গ্রামের অনেক মানুষ হচ্ছে তান্ত্রিকের কাছে যেতেন বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি কাজ করাতে। অনেকে অনেক জাদু টোনার জন্য যেতেন, অনেকে তাদের নিজস্ব কোনো প্রবলেম নিয়ে যেতেন, এবং তান্ত্রিক নাকি সেগুলো সলভ করতেন। তান্ত্রিকের নাকি অনেক ক্ষমতা ছিল, তিনি নাকি অনেক কিছুই করতে পারতেন, এবং তান্ত্রিকের কাছে যারা যেত তাদেরকে অনেকে ভয় পেত, কারণ তারা মানুষের ক্ষতি করতে সামর্থ্য ছিল। তো এই ব্যাপারগুলো নিয়ে উত্তম নিতিনের অনেক আগ্রহ। তারা অনেক চাইতো যে সেই তান্ত্রিককে দেখতে যেতে, কিন্তু সাহস কুলিয়ে উঠতে পারতো না। তো যাই হোক, এরকম করে উত্তম একদিন শোনে যে তার বন্ধু নিতিন তাদের গ্রাম থেকে কাছে বটগাছের গোড়ায়, একটা বটগাছ ছিল, সেইখানে একজন সাধক বসেন, তার কাছে নাকি যাওয়া শুরু করেছে। তো উত্তম নিতিনের সাথে কথা বলে যে তুই যে ওখানে গেছিস, ওখানে যে কি করিস তুই? তো বলে যে আমি ওনার কাছে যাই, দূর থেকে দেখি ওনাকে জিজ্ঞেস করি। তো উনি অনেক কথা বলেন। তো তখন বলে তুই এখানে যে কি দেখছিস, আশ্চর্য কি দেখছিস তার কাছে? তো নিতিন উত্তমকে বলে যে আমি আশ্চর্য যে জিনিস দেখছি যে ওনার কাছে সাপ আসে। বলে মানে? আমি দেখছি যে উনি বসে আছে, ওনার সামনে সাপ এসে ফনা ধরে বসে রয়েছে, কিন্তু সেই সাপ তারা কিছু বলে না, তারা কাটেও না, কিছু না। তো সাপ বসে রয়েছে তার সামনে ফনা ধরে। আমি যখন গেছি, আমি এই সিন দেখার সাথে সাথে সাপ ঘুরে আমাকে দেখছে, দেখে ফুস করে সরে গেছে ওখান থেকে আস্তে করে। তো তখনই সেই সন্ন্যাসীর সেই ঈশ্বর সাধকের ধ্যান ভাঙছে, এবং সে আমাকে হাত দিয়ে রাখছে কাছে। তো আমি যাওয়ার পর আমার সাথে কথা বললো, আমাকে বসতে বললো যে কেন আসছো এখানে? তা আমি তাকে বললাম যে আমি এখানে আসছি আপনাকে দেখতে, আপনার কথা শুনেছি, আপনাকে দেখছি, এবং আমার কাছে ভালো লাগে, মানে আমার কাছে এই বিষয়ে খুব আগ্রহ লাগে। তো তিনি আমাকে বসালেন, অনেক কথা বললেন, অনেক দুনিয়া সম্বন্ধে কথা বললেন, সব কিছু সম্বন্ধে অনেক উচ্চ মার্গের কথাবার্তা। তো শুনে আমার কাছে খুব ভালো লাগছে। তো উত্তম বলে যে তাহলে তুই আমাকে নিয়ে যাবি তার কাছে। তো নিতিন একদিন উত্তমের সাথে সেই সাধকের কাছে যায়, এবং যে দেখে তিনি সাধনা করছেন। সে আবার সাপ টাপ দেখে নেই, দেখে যে তিনি বসে আছেন এবং তিনি চুপচাপ তার মতো ধ্যানে আছেন। তো উত্তম দেখে, উত্তম জানে যে এরকম ধ্যান ভাঙানো ঠিক না। তো যাই হোক, তো এই নিতিন উত্তম ছাড়াও প্রায় নাকি যেত, এবং যে ওই সাধকের আশেপাশে বসতো, এবং সাধককে সে একসময় অনুরোধ করা শুরু করে যে সে তার শিষ্য হতে চায়, এবং সে সাধনা শিখতে চায়, এবং সে একজন বড় মাপের ম্যাজিশিয়ান হতে চায়। ম্যাজিশিয়ান বলতে সে ক্ষমতার অধিকারী হতে চায়, যে এই ক্ষমতার মাধ্যমে সে অনেক কিছু করতে পারে। তো সাধক নাকি তার কথা শুনে হাসে। সে বলে যে আসলে সত্যিকার সাধক হতে গেলে কিন্তু কোনো ক্ষমতার প্রয়োজন নাই। তো তুমি আসলে কি করতে চাও? তুমি যদি সাধক হতে চাও, সেই ক্ষেত্রে তোমার মনটাই সাধনার জন্য তৈরি হতে হবে। তোমাকে আসলেই সাধক হয়ে যেতে হবে। তুমি পরমাত্মার সন্ধানে ঘুরে বেড়াবা। তোমার আসলে এইসব চিন্তাভাবনা আসবে না যে আমার ক্ষমতার প্রয়োজন। সাধকের কোনো ক্ষমতা নাই, সাধক কোনো ক্ষমতা দেখায় না। তখন নিতিন তাকে বলে যে আসলে তাহলে আপনার কাছে আমি দেখছি যে সাপ আসে। তো বলে সেই সাপ তার কথা বলতে আসে। বলে আপনি সাপের কথা বুঝেন? বলে বুঝি, অনেক কিছুর কথাই বুঝি, আমি অনেকের সাথেই আমার বিভিন্ন রকমের কথাবার্তা হয়। তো বলে এই তো আপনার একটা শক্তি, তা আমি এরকম শক্তি পেতে চাই। নিতিন এরকম অনেক কিছু রিকোয়েস্ট করে। তো যাই হোক, সাধক তাকে আসলে সেই বিষয়ে কোনো আসলে সাহায্য করে না, বাট তাকে সাধক বলে যে তুমি যদি সাধনা করতে চাও, তুমি এইরকমভাবে সাধনা করবা। তো তাকে কিছু উপায় বলে সাধক, এবং নিতিন নাকি মোটামুটি সেই বিষয়ে মোটামুটি সে হয়ে যায়, ডিটারমাইন হয়ে যায়। সে তার মতো ছোটখাটো কাজ করতে থাকে, এবং সে এরকম সাধনা করতে থাকে। তো এরকম যখন করতে থাকে, তখন উত্তমের কিন্তু এত সময় নেই। নিতিন যতটুকু সময় নিয়ে সেখানে যেত, উত্তম যদিও তার বন্ধু, কিন্তু উত্তমের এত সময় নেই। আর উত্তমের সাথে নিতিনের একটা দূরত্ব তৈরি হতে থাকে, কারণ বেশ ভালো একটা সময় নিতিন সেখানে সাধু বাবার কাছে পড়ে থাকে। এবং সেই সময়টা আসলে আগে অনেক সময় দেখা যেত যে সে উত্তমের সাথে ওই সময় আড্ডা দিত, আসতো, ঘুরতো, বাট সেটা হয় না।
তো উত্তমও মোটামুটি চিন্তা করে যে আসলে আমি নিতিনের সাথে কথা বলা দরকার, সে কোন দিকে চলে যাচ্ছে, সে তো আসলে জীবন থেকে দূরে সরে যাচ্ছে, জীবনের যে স্বাভাবিক দিকটা সেটা থেকে দূরে, এই আগ্রহ থেকে এখানে এরকম হয়ে গেছে। তো যাই হোক, এগুলো ভাবতে ভাবতে উত্তম নিতিনের সাথে একদিন কথা বলে যে আসলে তোর ইচ্ছাটা কি? বলে আমার ইচ্ছা ক্ষমতা। আমি সাধু বাবাকে বলছি যে আমার সাধু বাবা আমাকে আপনার ক্ষমতা দিতে হবে। তো সাধু বাবা আমাকে বলছে যে তুই যেরকম সাধনা করবি সেরকম পাবি, সাধনার মধ্যে সাদা সাধনা আছে, কালো সাধনা আছে, তুই যেটা চাইস সেটা পাবি। তো আমি তাকে জিজ্ঞেস করছি যে কোনটা সাদা সাধনা কোনটা কালো সাধনা। তো সে সাধু বাবা বলছে আমি যেটা করি সেটা সাদা সাধনা, আর ওই যে তুই যে শ্মশানে দেখিস যে একজন বসে থাকে সে করে কালো সাধনা। এখন এই তুই যেটা বেছে নিস। তো এই নিতিন নাকি সাধু বাবাকে বলছে যে আমি দুটোই পেতে চাই। তখন নাকি সে সাধু বলছিল তাকে যে না, দুটো একসাথে হবে না, তুই যেটা চাস একটা তোর বেছে নিতে হবে। তো নিতিনকে সে সাধু বাবা বলছে যে এটা নিতে গেলে তোকে অন্য স্তরে যেতে হবে, অন্য সাধনা, এবং তুই আমার থেকে দূরে সরে যেতে হবে তোর। তো যাই হোক, সেই নিতিন নাকি প্রায় তারপরও সে সাধু বাবার কাছ থেকে অনেক গাইডলাইন নিত এবং তার মতো সাধনা করত। এবং উত্তমের জানা মতে নিতিন ছোটোখাটো কালো জাদু শুরু করে, এবং সেগুলো সে গাইডলাইনগুলো আসলে সে সাধু বাবার থেকে পায়নি। সাধু বাবা তাকে বলেছিল যে কালো জাদু যারা করে বা কালো সাধনা যারা করে তারা কিভাবে করে এবং তারা কিসের সাহায্য নেয় এবং তারা সাধারণত কোথায় থাকে। এবং মাঝে মাঝে দেখা যেত যে সেই সব গ্রামে বিভিন্ন হাটে বা বিভিন্ন রকমের লাইক গান হতো বা সেই সময়কার কিছু অনুষ্ঠান হতো জারি সারি, সেসব জায়গার আশেপাশেও এরকম অনেক সাধকরা আসতো বা যারা এরকম ব্ল্যাক জাদু বা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতো তারা আসতো। তো নিতিন ঘুরে ঘুরে তাদের সাথে ঘোরা শুরু করে এবং মোটামুটি উত্তমের সাথে মোটামুটি একটু দূরত্ব তার হয়েছে। আর উত্তমের সাথে তাও সে গল্প করে, কারণ তার ছোটবেলার একদম বন্ধু। উত্তম আবার খুব আগ্রহ নিয়ে শোনে। উত্তমের যদিও এইসব সময়ও নাই বা উত্তম আগ্রহ ফিল করলো মানে সে সময় পাবে না নিতিন যা করছে তা করার মতো। এবং নিতিন তাকে কিছু জিনিস বলে যে সে করেছে কিছু রকম রিচুয়াল বা কিছু, সেগুলো শুনে উত্তমের বুক ধড়ফড় করে উঠত ভয়ে, কারণ সে চোখ চক 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 করে বলতো, তার চোখ চক চক করতো। তো তাকে এরকম কিছু রিচুয়ালের কথা নিতিন বলতো উত্তমকে। উত্তম ভয় পেত, উত্তমের মনের মধ্যে কেমন জানি কেঁপে উঠতো কথাগুলো শুনলে যে কিভাবে ও একা একা এরকম করে। তার মাঝে অনেক রকম ভয়ঙ্কর রিচুয়াল আছে। এর মধ্যে একটা ছিল যে কোনো এক অমাবস্যার রাতে নিতিন সারা শরীরে কাদা মেখে, সেই শ্মশানের ছাই এবং কাদা মেখে সে নাকি হেঁটে হেঁটে চলে এসেছিল কোনো একটা বাঁশবাগানের মাছ দিয়ে, এবং সেটা তাকে ইনস্ট্রাকশন দিয়েছিল একজন তাদের ওই একজন কালো জাদুর চর্চাকারী, সে দিয়েছিল এবং সেটা সে ফলো করেছিল। যাই হোক, তার সেই আশা এবং সেই সময়কার যে বর্ণনা সেগুলো শুনে কিন্তু উত্তমের বেশ ভয় লেগেছিল। সে এটা ভাবতেই পারে না যে শ্মশানে গিয়ে অমাবস্যা রাতে গায়ে ছাই মেখে হেঁটে হেঁটে বাঁশবাগানের মাঝখান দিয়ে আসা এবং তাকে শিখিয়ে দেওয়া সেই মন্ত্র পড়া, এগুলো তার পক্ষে সম্ভব না উত্তমের। কিন্তু উত্তম এগুলো শুনে কিন্তু আবার ফ্যান্টাসাইজ হতো, সে খুব রোমাঞ্চিত হতো এগুলো শুনে যে নিতিন এই কাজটা করেছে। এবং সে একটা সময় তার বন্ধু তার কাছে অপরিচিত হয়ে যেতে থাকে এই কর্মকাণ্ডের জন্য। তো এরকম এক সময়কার কথা, সেই দিন সে মনে করতে পারে, উত্তম বলছে যে খুব বৃষ্টি হচ্ছে তাদের ওখানে, বৃষ্টিতে মনে হচ্ছে যে ভেঙে যাচ্ছে সবকিছু, এরকম একটা অবস্থা। তো এরকম সন্ধ্যা হয়ে গেছে। উত্তমদের বাসাটা ছিল টিনের বাসা এবং প্রচণ্ড হচ্ছে। এই টিন আসলে উত্তমরা একটু অবস্থাশালী ছিল এবং অবস্থাশালী থাকার কারণেই তাদের টিনের বাসা, কারণ সেই গ্রামে তখনকার সময় টিনের বাসা থাকাটাও একটু অবস্থাশালী মানুষেরই অবস্থা আর কি, আর কি বাড়ি আর কি, যাদের অবস্থা ভালো তারাই টিনের বাড়ি করতে পারত। তো যাই হোক, উত্তম সন্ধ্যা হয়ে গেছে, তাদের বাড়ির যে বারান্দা আছে সেখানে বসে সে বৃষ্টি দেখছে, ঝড়ঝড় বৃষ্টি পড়ছে, আলো প্রায় নিভু নিভু অবস্থা। তো বাসার মধ্যে হ্যারিকেন দিয়ে গেছে। তো এরকম সময় সে দেখলো বৃষ্টিতে ভিজে তার বাড়ির সামনে আসলো নিতিন। উত্তম বললো যে কিরে তোর কি অবস্থা, তুই এরকম বৃষ্টিতে ভিজে সন্ধ্যার সময় আসছিস? তো বলে তোর সাথে কথা আছে। তো বলে কি কথা? বলে তুই বাসার ভিতরে আয়। তো আসলো ভিতরে। তো উত্তম তাকে আবার গা মোছার জন্য গামছা দিল, সে গা মুছে বসলো। বসে তাদের খই ছিল সেই খই খেতে দিল এবং খই খেয়ে
জিজ্ঞেস করতেছে কি হয়েছে, কিসের কথা, এত জরুরি কথা। বলে যে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি এবং সেই সিদ্ধান্ত আসলে মানে আমার পক্ষে একার পক্ষে নেওয়াটা সম্ভব না। তুই আমার বন্ধু, তুই আমার বলবি কাজটা করা ঠিক হবে নাকি। তো তখন উত্তম বলতেছে যে আমি তোরে কিভাবে বলবো, আসলে আমি যদি না জানি তুই কি করতে যাচ্ছিস বা কি কাজ করবি, এভাবে বললি কি হবে, আমাকে বলতে হবে তো কি কাজ করবি। তো তখন নিতিন বলছে যে তুই কি জানিস ওই যে এই শ্মশানে যে তান্ত্রিক আছে সে যে মরে গেছে। তো বলে তাই নাকি, তো বলে তাই নাকি, বলে হ্যাঁ ও মরে গেছে। তো মরে গেছে কেমনে, তো জানলি তো তুই আরো অবাক হবি নি। বলে কেমনে মারা গেছে, যে কয়দিন আগে তো তাকে মানুষ কাজ দিয়েছিল কিছু করার জন্যে, তো সে কাজ করতেছিল। তো পরদিন মানুষজন সেখানে যে দেখে যে সে মরে পড়ে রয়েছে, তার ঘাটটা ভাঙা, আর তার সামনে একটা আত খাওয়া মানুষের শরীর পড়ে রয়েছে। তো এটা শুনে উত্তম বেশ মানে থতমত খেয়ে যায় এবং তার কাছে আসলে সেই সময় এই ধরনের কথা হজম করা বেশ কষ্ট ছিল। তো উত্তম শুনে বলে যে আসলে ব্যাপারটা আসলেই ভয়ঙ্কর, তুই মানে এই কাহিনী তুই পালি কোথায়। বলে আমি তো শুনেছি, আমি তো এখানে যাই, মানুষের কাছ থেকে শুনি, কখনো সাহস করে যেতে পারি নেই, বাট আমার ইচ্ছে ছিল তারে দেখার, কিন্তু তার আগেই বেটা মরে গেল। তো বলতেছে, উত্তম বলতেছে যে তো এখন তুই কি কাজ করবি। বলে যে আমাকে যে আমার যে গুরু। বলে তোর গুরু কে। বলে যে আমার গুরু হচ্ছে মানে অমুক একটা গ্রাম, সেই গ্রামের একজন সাধক আছে, বা একজন এরকম কালো জাদুর সাধক সে আছে। তো সে তাকে বলেছে নিতিনকে যে সে যেন এই যে মারা গেছে, এখানে যে তান্ত্রিকটা মারা গেছে তাকে নাকি মাটিতে পুঁতে ফেলা হবে, তাদের তান্ত্রিকদের নিয়মে মাটিতে পুঁতে রাখা হবে। তো নিতিন যেন তার একটা লগ্ন আছে, তাদের একটা লগ্ন বলেছে, সেই লগ্নে যে সেই তান্ত্রিকের বাঁ পাঁজর কেটে একটা হাড় নিয়ে আসতে হবে তাকে, এবং সে যদি সেটা করতে পারে সেই লগ্নের মধ্যে, তাহলে নিতিন বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে যাবে এবং তান্ত্রিকের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার অধিকারী হবে নিতিন। তো নিতিন এটা শোনার পরে এটা সে করতে পারবে কিনা, বা তার আদৌ সাহসটা হচ্ছে কিনা, বা সে আসলে মনে মনে বেশ ভীতু হয়ে গিয়েছিল কাজটা করতে পারবে কিনা, তার এতটা সাহসে কুলাচ্ছিল না। তো সেই বিষয়ে সে উত্তমের পরামর্শ নিতে আসে। উত্তম তাকে বলে যে তুই যদি এটা আসলে মানে করতে পারিস, তোর এত বড় সাহস হওয়ার কথা না, আর যদি তুই এটা করতে পারিস তাহলে মনে করবি যে তুই একটা কিছু করেছিস, কিন্তু তুই কিন্তু এই রাস্তার থেকে আর ফিরে আসতে পারবি না, কারণ এটা একটা বড় রকমের ভয়ঙ্কর ব্যাপার তুই করতে যাচ্ছিস। তো নিতিন চুপ করে থাকে, কিছু বলে না। তো তারা অনেকক্ষণ বসে থাকে এবং তাদের কথাবার্তা আর বেশি এগোয় না। তো এর মধ্যে এক সময় নিতিন চলে যায় উত্তমের বাসা থেকে। তো উত্তম অনেকক্ষণ রাত্রেবেলা, সে ওই দিন তার আসলে ঘুম আসতে চায় না, অনেক রাত পর্যন্ত সে জেগে থাকে এবং বৃষ্টি হচ্ছে রাতের বেলা এবং সেই বৃষ্টির শব্দ শুনছে এবং তার একটু ভয় ভয় লাগতে থাকে। এবং ভয় পাওয়ার মূল কারণটা হচ্ছে সেই যে শ্মশানের যে তান্ত্রিকের মৃত্যুর বর্ণনা সে শুনেছে, তার কাছে বেশ ভয় লেগেছে যে তার ঘাড় মটকানো এবং তার সামনে একটা আত খাওয়া মৃতদেহ, এবং মানে জিনিসটা কিসে খেয়েছে এটাও আসলে কিন্তু ক্লিয়ার করে বলা হয়নি। তো ব্যাপারটা শুনে কিন্তু সে বেশ ভয়ে থাকে। তো এরকম সময় উত্তম তার বন্ধুকে নিয়ে একটু কনসার্ন থাকে যে এই নিতিন এতটাই পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে ভূত প্রেত জাদু টোনা ভালোই লাগে শুনতে, এবং তার কাছেও বেশ ইন্টারেস্টিং ছিল যে ক্ষমতাবান, মানে সেই সময় সেই যে আগের আমলটা, সেই সময় গ্রামে কিছু কিছু মানুষ কালো জাদু করতো এবং সেসব কালো জাদুর মানুষকে অনেকে ভয়ে এড়িয়ে চলতো। তো এই ব্যাপারটা তারা যেহেতু কেবল তরুণ হয়েছে, তাদের মধ্যে বেশ ফ্যান্টাসির মতো কাজ করতো, কারণ তখনকার সময় কিন্তু এত মানে বেশি টেকনোলজিক্যাল জিনিস তো কিছুই ছিল না, তখন এত বেশি সময় কাটানোর ব্যাপারও ছিল না, আর যাদের মাঝে শিক্ষার ব্যাপারটা এত বেশি ঢোকেনি তারা কিন্তু আসলে এই ব্যাপারগুলো নিয়েই বেশ ইন্টারেস্টেড হয়ে থাকতো। তাদের মূল ব্যাপারগুলোই ছিল কিভাবে কোনো খেলায় নাম করা যায়, বা জাদুটোনা করা যায়, বা ভৌতিক ব্যাপারে আগ্রহ ফিল করা যায়, অথবা মানে এইসব ব্যাপারগুলোতেই তাদের আসলে মূল আগ্রহ ছিল। তো যাই হোক, উত্তম বেশ বন্ধুকে নিয়েও টেনশন পড়ে, কারণ বন্ধুকে সে চেনে ডানপিটে একটা বন্ধু হিসাবে, যে তার সাথে ঘোরাফেরা করে, আড্ডাবাজি করে,
ভৌতিক ব্যাপারে আলাপ করে, তারা বিভিন্ন এই ধরনের ব্যাপারগুলো, কোথায় কোন জাদুকর আছে, কোথায় ওঝা আছে, এসব ব্যাপারে আগ্রহ ফিল করে। এবং সেখান থেকে হঠাৎ করে বন্ধুর এইরকম পরিবর্তন এবং একসময় কালো জাদুর মানে একটা বিশেষ ক্ষমতা অর্জনের চেষ্টা এবং এত ভয়ঙ্কর উপায়, এগুলো তার কাছে আসলে বেশ নাড়া দিয়ে যায়। যাই হোক, উত্তম আস্তে আস্তে ওই দিন ঘুমিয়ে পড়ে। তো এরপরে বেশ অনেক দিন সে নিতিনকে দেখে না, নিতিনকে সে দেখতেই পায় না। তো নিতিনের সাথে তার দেখা নেই, প্রায় মাসখানেক হয়ে যায়, এরকম একটা অবস্থা। সে মনে মনে চিন্তা করে নিতিনের কি হলো, সে কি উল্টাপাল্টা কিছু করতে গিয়ে কিছু হয়ে গেল, এরকম কিছু। তো একদিন সে এরকম খুঁজতে খুঁজতে নিতিনের বাড়িতে যায়। নিতিনদের বাড়িটা ছিল আসলে, নিতিনটা খুব একটা অবস্থা সম্পন্ন ছিল না। তাদের বাড়িতে আসলে তাদের সেই বেড়ার ঘর এবং উপরে ছন দেওয়া, মানে এরকম একটা বাসা। তো সে খুঁজতে খুঁজতে নিতিনের বাসায় যায়। বাসায় গিয়ে সে দেখতে পায়, এবং নিতিনের বাসার মধ্যে আসলে নিতিনের বাবা ছিল না, এবং তারা একটু হতদরিদ্র পরিবারের ছিল। তো সে গিয়ে দেখতে পায় তাদের বাড়ির যে মূল অবকাঠামোর মধ্যে আরও জীর্ণদশা, যা দেখেছিল তার থেকেও জীর্ণদশা। এবং বাসার যে পাশের যে একটা তাদের রান্নাঘরের মতো ছিল, সেখানে কোনো ছাউনি টাউনি নেই, জাস্ট চুলাটা আছে। এবং সেই ছাউনি টাউনিগুলো সে দূরে দেখতে পায় তাদের ঘর থেকে, মানে তাদের মূল যে কম্পাউন্ডার থেকে দূরে শেষ মাথার দিকে সে ছাউনি দিয়ে একটা ঘরের মতো তৈরি করা। তো উত্তম হেঁটে হেঁটে সেদিকে চলে যায়, একদম শেষের দিকে গিয়ে সে উকি ঝুঁকি দেখা, ওকে দেখতে পায় না। তখন সে ভেতরে দেখে কেউ একদিন বসে আছে। তো সে উকি দিয়ে দেখে যে ঘরের কর্নারে, একদম কর্নারে আধো অন্ধকার আধো আলো, মানে অন্ধকার হয়ে গেছে ঘরটা। সেটার মধ্যে সারা গায়ে মাটির মতো কিছু একটা মেখে কেউ বসে আছে একটা আসন দিয়ে। তো একটু ভয় পেয়ে যায় উত্তম, যেটা কি, মানে তার কাছে বেশ ভৌতিকের মতো লাগে, কারণ মুখের কাজটা আবার কেমন ছাইয়ের মতো হয়ে রয়েছে। তো সে যখন নাকি আর একটু কাছে যায়, সে যে একটু দেখে সে চিনতে পারে এটা তার বন্ধু নিতিন। কিন্তু তার চেহারার যে একটা মানে অবস্থা, মনে হচ্ছে সারা গায়ে কাদা মাখা, মুখের কাছে সাদা কাদা, মানে কাদার সাথে ছাই মিলিয়ে লেপা। এবং সে বসে আছে একটা আসন দিয়ে, এবং ঘরটা অন্ধকার, আলো আসছে ঘরের ভেতরে যদিও ছুনটুন দিয়ে। তো সে একবার ডাকে নিতিন। তো ডাকার সাথে সাথেই দেখে যে নিতিন চোখ মেলে, বেশ ভয়ঙ্কর, মানে তার চোখ মেলাটাও ভয়ঙ্কর। তো সে তার দিকে তাকিয়ে একটু হাসে, হেসে বলে, তুই এসছিস? বলে হ্যাঁ। বলে যে তোকে তো আমি খুঁজে পাচ্ছি না, তুই কোথায়? তোরে যে খুঁজে পাই না, তুই এখানে এসে তোর কি অবস্থা, তোর বাসার এই অবস্থা কেন, তুই এখানে বসে আসছিস? তো বলে, বন্ধু আমি তো সিদ্ধি লাভ করছি, এখন আমার ঘোরাঘুরি করা হবে না, এখন আমি আমার মতো কাজ করব। আর বাসা থেকে সরে এসছে দূরে, মানে বাসার মূল ঘরের থেকে আমি আমার সাথে যা হয়, আমি যা করি তার সাথে আসলে বাসায় যায় না। আমার মাকে এফেক্ট করবে এগুলো, আমার মার প্রতি, মানে এফেক্ট বলতে সে বোঝাচ্ছে যে তার মাকে এগুলোতে ক্ষতিগ্রস্ত হবে তার মা এটার দ্বারা। তো সে বাসায় যায় না। উত্তম বেশ থতমত খেয়ে যায়, এবং উত্তমকে সে বলে যে তুইও এখানে খুব একটা মানে আসিস নে। উত্তম তো তার বন্ধু, উত্তম আসলে সেটা করতে পারে না। তো উত্তম বলে যে দোস্ত কি পেয়েছিস তুই বল, কিভাবে কি ঘটনা? তো বলে যে আমি তো সেই জিনিস নিয়ে আসছি যেটা আমাকে আনতে বলা হয়েছিল। তা আমি সেরকমভাবে সেই আমার গুরুর কথা শুনে চলে যাই সেই রাতে, এবং আমি যে সেটা নিয়ে আসি, এবং আসার সময় বড়ই সমস্যা হয়েছিল, কিন্তু আমি সেগুলো সব নিয়ে ফেলেছি, আমার সমস্যা আর এখন হয় না। তো উত্তম বলে যে তুই কি পেয়েছিস? বলে তো আমি কি পেয়েছি তুই দেখবি? বলে কি হ্যাঁ। বলে তাহলে তুই এক কাজ কর, তুই পরশু রাত্রে আয়, আসে আমার সাথে রাতে থাক এখানে, তাহলে আমি কি পেয়েছি তোকে দেখাবো। তো উত্তম বলে আচ্ছা ঠিক আছে, কারণ উত্তমের মনে খুবই বড় রকমের কিউরিয়াসিটি যে তার বন্ধু কি লাভ করছে, এটা সব দেখার খুব ইচ্ছা। তো উত্তম ভয়ও থাকে, এবং বাট কিন্তু তারপরও সে একদিন পার করে, মানে তার পরের দিন, মানে পরশু দিন হিসাবে সন্ধ্যার সময় চলে আসে নিতিনের বাসায়। এবং নিতিনের বাসায় চলে আসে এবং এসে দেখে যে নিতিনের মা সামনে বসা, মুখ গোমড়া। উত্তমকে দেখে কোনো কথা বলে না, মানে সে মুখটুক খুবই কালো করে রাখে, মনে হয় যে সে বিষ দেখেছে, এরকম একটা ব্যাপার। মানে বন্ধু, মানে উত্তমের মানে নিতিনের বন্ধু হিসাবে সে দুই চোখে দেখতে পাচ্ছে না। মানে বুঝতে পারল উত্তম যে ছেলের প্রতি চরমভাবে বীতশ্রদ্ধ তার মা। তো যাই হোক, উত্তম হেঁটে হেঁটে চলে যায় সেই ঘরের কর্নারে, এবং যে দেখে প্রচণ্ড ধূপের গন্ধ আসছে, চারিপাশে ধূপের ঘ্রাণ আর কি, সেই ঘরের কাছ থেকে।
তো সে ঢুকে দেখে যে একটা ছোট্ট আলোক কুণ্ডলী জ্বালিয়েছে নিতিন সেখানে, এবং সারা ঘরটা সেই আলোক কুণ্ডলিতে হালকা মৃদু আলো হয়ে আছে। তো উত্তম হেঁটে যায়, যে দেখে যে সেই আলোর পাশে নিতিন বসা এবং একই রকম সেই গায়ের মধ্যে সেইগুলো মাখা, এবং তার পাশে এক লোক বসে আছে। যে লোক বসে আছে সে তাদের গ্রামেরই কোনো এক লোক, এবং উত্তমের কাছে চেনা লাগে। তো উত্তমকে দেখে সেই লোকটা বিরক্ত বোধ করে, নিতিন হাত উঁচা করে তাকে আশ্বস্ত করে। তো তাকে দেখে, উত্তমকে দেখিয়ে দেয় রুমের একটা পাশে বসতে। উত্তম বসে, তো দেখে যে ওই লোকের সাথে লোকটা কানে কানে কিছু বলে নিতিনকে, এবং নিতিন শুনে বলে যে মানে মাথা নাড়ে যে কিছু একটা হবে এরকম একটা ব্যাপার। তো তাকে আবার হাত দিয়ে বলে চলে যেতে। তো সেই লোক চলে যাওয়ার পরে ঘরে শুধু উত্তম আর নিতিন বসা, এবং তাদের সামনে সেই ছোট অগ্নিকুণ্ডটা জ্বলছে, এবং নিতিন বসে আছে, উত্তমও বসে আছে। তো উত্তম তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার কি। তো নিতিন বলে হাত দিয়ে তাকে দেখে চুপ করে থাকতে। উত্তমও বসে আছে। তো ঝিম ধরে বসে থাকতে থাকতে অনেক সময় পার হয়ে গেছে, এবং একটা সময় উত্তমের কাছে মানে বেশ বোর্ড লাগা শুরু করে। সারা ঘরে শুধু সেই আলো এবং ধূপের গন্ধ, একসময় তার মাথা ধরে গেছে। তো সে ভাবছে যে আমি কতক্ষণ এখানে বসে থাকবো, এটা কি আননেসেসারি। তো তখনও কিন্তু মোটামুটি বেশ রাত হয়ে গেছে, মানে কয়েক ঘন্টা পার হয়ে গেছে। হঠাৎ করে সে দেখলো যে তার বন্ধু বিড়বিড় করে কি মন্ত্র পড়া শুরু করলো, এবং সেই মন্ত্রের কণ্ঠটা এতটাই মানে ভারী ছিল, তার কাছে অবাক লাগা শুরু করে। এবং এক পর্যায়ে সে বুঝতে পারে যে মন্ত্রটা তার বন্ধুর একদম বুকের ভেতর থেকে আসছে গমগমে কণ্ঠে। উত্তমের কাছে কিন্তু বেশ বেশ ভয় লাগা শুরু করে। সে মানে চিন্তা করে যে এখানে কি হচ্ছে। তো তার বন্ধু বারবার মন্ত্র পড়ছে, আর মন্ত্র পড়ার পরে টেনে একবার একটা শব্দ করছে, মানে বুকের ভেতর থেকে এক নাগাড়ে শব্দ দিয়ে একটা শব্দ করছে, জুম করে একটা শব্দ করছে। এবং এক পর্যায়ে সে দেখলো তার বন্ধু চোখ উপর দিকে তুলে ফেললো, এবং সে দুই হাত একটা ভঙ্গি করে সে বসলো, এবং বেশ ভয়ঙ্কর একটা ভঙ্গি। এবং তার কাছে যেন মনে হলো সামনের যে অগ্নিকুণ্ডটা জ্বলছিল সেটা নিভু নিভু হয়ে গেল, হঠাৎ করেই যেন নিভু নিভু হয়ে গেল। এক সময় সে আগুনটা নিভে প্রায় কয়লাতে চলে গেল। শুধু কয়লাগুলো জ্বলছে, এবং কয়লা মাঝে মাঝে জ্বলে জ্বলে উঠছে, আবার নিষ্প্রভ হয়ে যাচ্ছে, ডিম হয়ে যাচ্ছে। কয়লা জ্বলছে, নিষ্প্রভ, এবং কয়লা যখন একটু জ্বলে উঠছে তখন তার চারিপাশের আলোতে একটু দেখা যাচ্ছে, এবং সেই আলোতে তার বন্ধু নিতিনকে তার কাছে বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে, কারণ তার সারা শরীরে কাদা এবং মুখের কাছে সাদা কাদা টাইপের ছাই মাখা। তো তার বন্ধুকে সে শুনছে যে কেমন একটা কণ্ঠে সে ডাকছে, কেমন করে জানি একটা বড় বড় টান দিচ্ছে গলা দিয়ে। তো তার সারা শরীর কেঁপে উঠেছে, মানে উত্তম আসলে কিছু ভাবতে পারছে না। সে আসলে এমনই ভয় পেয়েছে, তাদের ধর্মমতে মন্ত্র আছে গায়ত্রী মন্ত্র, সেটা পড়া শুরু করে মনে মনে। এবং সে মানে তার হুঁশ কমে যাচ্ছে। তো সে হঠাৎ করে ফাইন্ড আউট করে যে সেই রুমের যে দরজা, সেই ঘরের যে দরজা, সেটা দিয়ে কুঁজো হয়ে, মানে সেই যে হালকা আলো সেটা সে দেখছে কুঁজো হয়ে কি একজন ঢুকছে, মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে। এবং আলোটা যখন নাকি একটু বেড়ে উঠছে তখন আর একটু স্পষ্ট হচ্ছে, কালো কুচকুচে দুটো হাত এরকম ঢুকলো হামাগুড়ি দিয়ে, বড় বড় আঙুল সেখানে, এবং সেই হাতের মাঝে সাদা শাখার চুড়ি পরা। এবং সে খেয়াল করলো স্বাভাবিক মানুষের হাত না, কোনো দুটো মেয়ে মানুষের হাত, এবং স্বাভাবিক না, বেশ শীর্ণ দুটো হাত। এবং একটু পরে সে আরও খেয়াল করলো শরীরের অনেকটা ঢুকে এলো ঘরের ভেতরে হামাগুড়ি দিয়ে, এবং সেই মেয়ে মানুষটা যে ঢুকেছে তার মাথায় জটা চুল কুচকুচে কালো জটা চুল, এবং সেগুলো মনে হচ্ছে মাটিতে পড়ছে চারিপাশে, এবং মানে সেটা বোঝার মতো না, আসলে চেহারা দেখা যাচ্ছে না, মাথাটা দেখা যাচ্ছে, চুলগুলো এরকম ঝুঁকে পড়ছে মাটির দিকে। এখন সে হামাগুড়ি দিয়ে ঢুকছে, এবং হাত দুটো যথেষ্ট লম্বা, যার দেখে মনে হলো এই হাতের মালিকের উচ্চতা নেহাত 6 থেকে 7 ফিটের কম না, এবং হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তাদের সে অগ্নিকুণ্ডর দিকে। যতই সেই মূর্তিটা এগিয়ে আসতে থাকলো অগ্নিকুণ্ডর দিকে, ততই
যখন কয়লাগুলো জ্বলে উঠছে, মানে কাঠ কয়লাগুলো একটু জ্বলে উঠছে, ততই সে সেই মূর্তিটাকে দেখতে পাচ্ছে। কালো কুচকুচে দুটো হাত এবং হাতের মধ্যে শাখার চুড়ি পরা, মাথার যে জটা বাঁধার চুল নেমে এসছে নিচ পর্যন্ত, এবং পেছনের দিকে মনে হচ্ছে সাদা শাড়ির অংশ দেখা যাচ্ছে। এবং একসময় সে পা দুটো দেখলো, পা দুটো পেছনে বাঁকানো, কালো কুচকুচে পা, এবং পা দুটো পেছনে বাঁকানো মানে পায়ের পাতা যে দুটো ছিল সেটা সোজা না, দুটো বাঁকানো পায়ের পাতা, এবং সেটা ঢুকছে, এবং বাঁকানো পায়ের পাতাগুলো মনে হচ্ছে পেছনের দিকে মানে লটপট করছে, কারণ সেগুলো পেছন দিক ফিরে আসছে, মানে সে যে হামাগুড়ি দিয়ে আসছে পাটা বাঁকানো উল্টো দিকে, এবং পায়ের পাতাগুলো কেমন জানে মানে মানে মানুষ যেমন লটপট করে কোনো কিছু, যেহেতু এটা মাটিতে ভর করছে না, মনে হচ্ছে এরকম এরকম কাঁপছে। তো এই দৃশ্য মানে দেখে উত্তমের মানে মনে হচ্ছে যে তার হৃদস্পন্দন থেমে যাবে, তার হার্ট অ্যাটাক হবে। সে আসলে কিছু ভাবতে পারছে না, ভয়ে কুকুরে সে পাশের যে তাদের যে বেড়া ছিল ঘরের সেটার সাথে সে লেপটে যাওয়ার চেষ্টা করলো। তো সে দেখলো হামাগুড়ি দিয়ে সেই যে মূর্তিটা কাছে চলে এলো অগ্নিকুণ্ডের, এবং উত্তম যে ভয় পাচ্ছিল, নিতিন তা দেখে মনে হলো খ্যাক 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 করে হেসে উঠল, এবং উত্তম মানে তখনই মূর্ছা যাওয়ার মতো অবস্থা। উত্তমের আর কিছু খেয়াল নেই ঠিক মতো, সে শুধু দেখলো অগ্নিকুণ্ডের কাছে এসে সেই যে মূর্তিটা যে ঢুকলো হামাগুড়ি দিয়ে, সে মুখটা তুললো উপর দিকে, এবং মুখটা ভয়ানক একটা মহিলার মুখ, মনে হচ্ছে তার চোখের মণিটা পুরো সাদা, এবং তার সারা মুখে অসংখ্য দাগ, কালো কালো দাগ, এবং সে হাসছে। তার যে হাসিটা মানে মনে হচ্ছে যে হাসিটা খুব আনন্দ পেয়ে হাসছে। এই দৃশ্য দেখার জন্য উত্তম মোটেই মানে তৈরি ছিল না। উত্তমের আসলে সে সময় পুরো সেন্স চলে যায়। উত্তম মানে আসলে সে বেহুশ হয়ে গিয়েছে না অন্য কোনো ঘোরে চলে গিয়েছে তার খেয়াল নেই। সে বারবার নাকি ওই দৃশ্যটাই দেখছিল চোখের সামনে। যাই হোক, এক সময় তার কিছু মনে নেই। তখন তার যখন হুঁশ ফেরে তখন সে নিজেকে সেই ঘরেই আবিষ্কার করে, কিন্তু সেখানে ঘটা করে হ্যারিকেন জ্বলছে এবং বেশ আলো জ্বলছে। সেই যে অগ্নিকুণ্ড ছিল সেখানেই বেশ কাঠ গুজে দেয়া, বেশ আলো জ্বলছে, বেশ আলো ঘরের ভেতরে। এবং তার বন্ধু নিতিন, এবং সে নিতিনের চেহারার মাঝে তখন আর সে ছাইয়ের দাগ নেই, সে বেশ হাসি খুশি টাইপের। সে তাকে বলে, কিরে ভয় পেয়েছিস? বলে তখন চুপ করে আছে উত্তম, চুপ করে কিছু বলতে পারে না। নিতিন বলে, তোকে তুই যা দেখছিস এই একটু আগে, বা তুই এই যে ঘন্টাখানেকের মতো তুই মনে হয় বেহুশ ছিলি, তো তার আগে যা দেখছিস সেটাই আমি পেয়েছি, সেটাই আমার একটা বিশেষ ক্ষমতা। আমি যা বলি তাই করে দেয়, এবং আমি একটা বিশেষ কাজে ডেকেছিলাম তারে, সে আমার একটা কাজ করে দিয়ে গেছে, কাজ করতে দিয়ে গেছে, এবং এরকম কাজ আমি করতে পারি। তো তুই দেখেছিস, এখন তুই এগুলো নিতে পারিস না, তুই আসলে আমার এখানে বেশি একটা ঘোরাঘুরি করিস না, আর তোর যদি কোনো দরকার হয় আমাকে বলিস, আমি তোরে সেই কাজ করে দেবো, কোনো অসুবিধা নেই। আর তোর বন্ধু এখন অনেক ক্ষমতাবান, আমি ইচ্ছে করি তোর কাছে যাই না, তোর যদি মানে কোনো দরকার পড়ে তো আমাকে জানাইস, আর আসতে ইচ্ছা করলে আসিস, দেখা করতে ইচ্ছা করলে দেখা করিস। যা এখন ঘুমায় যা, ঘুমায়, রাত্রিবেলা আর কি যাবি বাসায়, তুই তো ভয় পেয়েছিস। এগুলো বলে তাকে মোটামুটি নিতিন তাকে মোটামুটি মানে বেশ কাইন্ড অফ বন্ধু হিসাবে উপহাসই করে। তো উত্তম আসলে ভয়ে আর তখন নড়তে পারে না, উত্তম তার ঘরেই আসলে ঘুমিয়ে যায়। এবং পরে উত্তম দিনের বেলা উঠে তার বাসায় চলে যায়, এবং তার কাছে পুরোটাই দুঃস্বপ্নের মতো লাগে এই স্মৃতিটা, যে সে যা দেখেছিল। তো যাই হোক, এর পরের ঘটনা, তা অনেক দিন চলে গিয়েছিল। তার বন্ধু নাকি সেখানে একজন বড় অ্যাকচুয়ালি একজন জাদুকর হিসেবে পরিচিত হয়ে গেছিল তাদের গ্রামে, এবং অনেকেই তার দ্বারা অনেক রকম চিকিৎসা নিত, অনেক কিছু করাতো। তো এরকম ব্যাপার। তো পরবর্তীতে অনেক দিন পরে হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটে। তার যে বন্ধুকে তাদের বাড়িতে পাওয়া যায় মৃত অবস্থায়। মানুষ আবিষ্কার করে যে তার বন্ধুকে তাদের ঘরে নাকি ঘাড় ভাঙা অবস্থায় পাওয়া যায়, যে নিতিনের ঘাড় টুইস্টেড অবস্থায় নিতিনকে পাওয়া যায় তার ঘরে। তো এটা নিয়ে অনেকে বলা বলি করে যে কিভাবে মরল, কিভাবে কি। তো যেদিন নিতিন মারা গিয়েছে তার পরদিনই মানে ওই দিন সন্ধ্যা থেকেই ওই গ্রামেরই একটা ছেলে ছিল, সেই বাসার কাছাকাছি থাকতো তারা, পলাশ নামে একটা ছেলে, তাকে সে নিখোঁজ হয়ে যায়। তো পলাশ নিখোঁজ হওয়ার সাথে নিতিনের মৃত্যুর একটা সম্পর্ক এখানে এভাবে আছে
যেটা উত্তমের বলা, যে পলাশ নিখোঁজ হওয়ার পরে আসলে মানে ব্যাপারটা প্রথমে খুব একটা খোঁজ খবর মানে হয়নি, কিন্তু পলাশেরও বাবা ছিল না, পলাশের মা পলাশকে নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে যায়। সে নাই, তাকে খুঁজে পাচ্ছে না ছেলেকে, এবং তার মা যেহেতু একটা মুসলমান পরিবারের মহিলা, তিনি খুব একটা বিভিন্ন জায়গায় তিনি একটু ধার্মিক এবং পর্দাশীল ছিলেন, বিভিন্ন জায়গায় যেতেও পারেন নাই তিনি। তো তিনি খুবই মানে বিমর্ষ হয়ে পড়েন। তো বিমর্ষ হয়ে তিনি বাধ্য হয়ে তিনি সেখানে যান, হচ্ছে সেখানকার একজন তাদের এলাকার যিনি হুজুর ছিলেন তাকে খুঁজতে যান। তো তাকে খুঁজতে গিয়ে তিনি হুজুরকে পান না। তিনি শোনেন যে হুজুর আছেন ঢাকা থেকে, সেখানকার যে তাদের ওখানে একটা খুব মানে বড় একটা বাড়ি ছিল সম্ভ্রান্ত পরিবারের, মিয়া বাড়ি, সেই মিয়া বাড়িতে গিয়েছেন হুজুর। তো তিনি খুঁজতে খুঁজতে সেই মিয়া বাড়িতে যান। তো হুজুরকে তিনি বলতে থাকেন যে আমার ছেলে হারিয়ে গেছে, কারণ হুজুরকে বলার কারণ হচ্ছে হুজুর সে পলাশকে পড়াতো আর কি। তো তিনি বলেন যে হুজুর আমার ছেলে হারিয়ে গেছে, ওকে তো পাওয়া যাচ্ছে না। তো হুজুর বলেন যে কোথায় হারায় গেছে, আমি তো আসলে কি বলবো, আপনার ছেলে মানে হারায় গেছেন মানে, বলে যে এখন তো রাত হয়ে গেছে, এখনো আসতেছে না, ওর কোনো জায়গায় কোনো খোঁজ পাচ্ছি না। তো বলে যে কোনো জায়গায় কোনো খোঁজ না পেলে এখন কেমনে হবে, দেখেন আত্মীয় স্বজনের বাড়ি আছে নাকি, আপনি গ্রামের যে মোড়ল আছে তার সাথে কথা বলেন। তো দেখা যাচ্ছে যে পলাশের মা বেশ হতবিহ্বল হয়ে যায়। তখন সেই যে ওই বাড়ির যে মূল মিয়া সাহেব যিনি ছিলেন, আসলে তিনি শহরে থাকতেন, তিনি গ্রামে আসতেন, মাসে একবার এসে খোঁজ খবর নিতেন তার এখানকার। তো মিয়া সাহেব তখন বলেন যে আসলে আপনার ছেলে কিভাবে কি হারাইছে। তো তিনি বলেন, তো মিয়া সাহেব বলেন আচ্ছা আমি দেখি কি করা যায় আপনার ছেলেকে। হুজুর বলেন তখন যে ছেলেটা অনেক ভালো ছেলে, অনেক ভালো এরকম। তো মিয়া সাহেব তার লোক পাঠান সেখানে। তো মিয়া সাহেবের লোক, তার নিজস্ব বাড়ির দুজন কাজের লোক, তারা খুঁজে পলাশকে খোঁজে অনেক, পলাশের মার কাছ থেকে শুনে। এবং আসলেও পলাশকে তো তিনি আগে একটু খুঁজেছেন, মানে তার পরিচিত জায়গায় কোথাও পাওয়া যায়নি। তো মিয়া সাহেবের যেই লোক, তারা পলাশকে খুঁজতে খুঁজতে সেই নিতিনদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা বড় গাছ ছিল, পুরনো অসত্য গাছ, এবং সেই গাছের ওপরে তাকে বসা অবস্থায় পায়, এবং সে সেখানে বসে হাসছে, খিলখিল করে হাসছে সেখানে। এবং পলাশকে সেখানে পাওয়ার পর তারা দুজন তাকে নামানোর জন্য চেষ্টা করে। পলাশ সেখান থেকে তো নামেই না, বরং তাদের দিকে এমন কিছু অঙ্গভঙ্গি করে যেটাতে তারা ভয় পেয়ে যায়, এবং তাদের ফিরে এসে তাদের মিয়া বাড়িতে বলেন। এবং হুজুর একটু ইতস্তত করছিলেন সেখানে যাবেন কিনা। মিয়া সাহেব নিজে হুজুরকে নিয়ে সেখানে আসেন, এবং মিয়া সাহেব যখন সেখানে আসেন, তাদের পরিবারের পুরনো লাঠি ছিল মিয়া সাহেবের পূর্বপুরুষের, এবং তিনি সেই লাঠিটা মানে তাদের পরিবারের সেই যে পূর্বপুরুষ তিনি ব্যবহার করতেন, হাঁটতেন, তিনি খুব পরেশগার ছিলেন। সেই লাঠি নিয়ে মিয়া সাহেব আসেন এখানে এসে, এবং গাছের উপর দেখে তিনি আগের থেকেই বলেন, তিনি হুজুরকে বলেন যে এই ছেলেটার উপরে কোনো একটা দোষ লাগছে, দোষটা তাড়াতে হবে। তো তিনি এখান থেকে হুজুরকে বলেন যে আপনি দোয়া পড়া শুরু করেন। তো হুজুর নিজ থেকে দোয়া পড়েন এবং দোয়া পড়তে থাকেন, তিলাওয়াত করতে থাকেন। তখন মিয়া সাহেব তাকে নিজেও দোয়া পড়েন, পড়ে ছেলেটাকে বলে নেমে আসতে। তো ছেলেটা উপর থেকে বেশ হাঁসফাঁস করতে থাকেন। তো মিয়া সাহেব সেই লাঠি দিয়ে কাছাকাছি যে ছেলেটাকে বাড়ি মারেন, উপর থেকে নিচ থেকে বাড়ি দেন, আঘাত করার পরে সেই পলাশ উপর থেকে পড়ে যায় সেখান থেকে। তো পড়ে গেলে পরে সে নাকি বিচিত্র অঙ্গভঙ্গি করতে থাকে। তো তখন দোয়া পড়তে পড়তে মিয়া সাহেব তাকে হাত চেপে ধরেন, এবং হাত চেপে ধরে তার রিচুয়াল, উনি মানে ধর্মীয়ভাবে যেই কাজটা করার, তাকে ওই জায়গায় রুকাইয়া করেন আর কি। তো রুকাইয়া করার পরে সে একসময় বেহুশ হয়ে যায় সেখানে, এবং তাকে নিয়ে আসা হয় পলাশদের বাড়িতে। এবং সে হুজুর পলাশদের বাড়িতে এসে মিয়া সাহেব তাকে বলে দেন হুজুরকে যে আপনি এই ছেলের বাড়ি বন্ধ করেন, এবং এই ছেলের বাড়িতে তাকে কিভাবে কি পরবর্তী সময়টা সে ভালো থাকবে এরকমভাবে দোয়া দুরুদ পড়ে দিয়ে যান এখানে। তো হুজুর মিয়া সাহেবের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করেন, এবং মিয়া সাহেব পলাশের মাকে বলেন কোনো সমস্যা হলে আমি আসি, তো আমার কাছে যোগাযোগ করবেন, আমি দেখতেছি ব্যাপারটা কি হলো। কারণ তিনি খুব মানে আসলে মিয়া সাহেব বেশ ব্যাপারটাতে হয়ে যান আর কি, মানে তিনি আসলে বেশ মানে সফট কর্নার্ড হয়ে গিয়েছিলেন, কারণ পলাশকে দেখেছেন যে তারা দরিদ্র ফ্যামিলি, এবং তিনি হুজুরের কাছে শুনেছেন যে পলাশ খুব ভালো ছাত্র ছিল। তো যাই হোক, পরবর্তীতে সে পলাশের নাকি যখন হুঁশ আসলো, সে নাকি রাতের বেলা অনেক ঘুমাইছিল,
মানে ডিপ স্লিপ দিয়েছিল, মানে ঘুমায় গেছিল রাত্রেবেলা, তার কোনো আর ছিল না। পরদিন নাকি সে পলাশ বলে হুজুরের কাছে এবং গ্রামের কয়েকজনের কাছে যে সে আসলে কি হয়েছিল তার। সে নাকি পলাশ নাকি ওই দিন বিকালবেলা তার এক বন্ধুর সাথে দেখা করে ফিরতেছিল। তো তখন পথিমধ্যে সন্ধ্যা হয়ে যায় তার, মানে সন্ধ্যা মানে তখন সূর্য ডুবে গেছে, মানে অন্ধকার একটা অবস্থা। তো সে আসতেছিল, একটা খাল ছিল, সে খালের পাড় ধরে। তো সেই খালের থেকে একটু সামনেই কিন্তু সেই অসত্য গাছ যেটার উপরে পলাশকে পেয়েছিল মিয়াবাড়ির লোকরা। তো সেই অসত্য গাছের একটু পরেই হচ্ছে কি বাঁশের সাঁকো, যে বাঁশের সাঁকোতে খাল পার হওয়া যায়। এবং সেই পলাশ শুধু মানে গাছটা পার হয়ে যাবে, তারপরে কিন্তু বাঁশের সাঁকো। গাছের কাছাকাছি আসতে সে দেখে গাছের উপরে একটা ডালের মধ্যে একটা মহিলা বসা, এবং সেই মহিলাটা দুটো পা ঝুলিয়ে রাখছে এবং উপরে বসে আছে, এবং মহিলাটার মুখে একটা হাসি। এবং মহিলাটা পাটা দেখেই দেখছে পলাশ পা দুটো উল্টো, এবং মহিলারা যে হাসি দিচ্ছে তার দিকে তাকে, হাসিটা দেখে তার পিলে চমকায় গেছে। কারণ মহিলাটা কিন্তু সে বুঝতে পারছে এখান থেকে বেশ লম্বা, এবং সে যেহেতু মোটামুটি স্কুলে যেত এবং মক্তবে পড়তো হুজুরের কাছে, সে কিন্তু আসলে জিনিসটাতে বেশ ভয় পাইছে। সে বুঝতে পারছে এটা স্বাভাবিক কোনো কিছু না, এটা খারাপ জিনিস। তো সে কিছু বুঝে ওঠার আগেই তার কাছে লাফ দিয়ে এসে পড়ে গাছ থেকে। সে মহিলাটা একদম সামনে এসে পড়ে তাকে দুই হাত দিয়ে তাকে এরকম তার দুই হাতে চেপে ধরে, এবং সে তখন একটা সারা শরীরে একটা ঝিমুনি অনুভব করে। তখনও তার একটা সেন্স ছিল। তো সে তখন শুনতে পায় সে মহিলা তাকে বলতেছে যে তুই আমার জন্য এখান থেকে হেঁটে যাবি, যে ওই যে এখান থেকে হেঁটে একটা মানে বাসার কথা বলে ওইখানে যে ওই ঘরের মধ্যে যে তুই একটা হাড় পাবি, একটা হাড়, এরকম একটা হাড় এই মাদুরের তলে আছে, সে হাড়টা নিয়ে আসবি আমার কাছে, যা। তো পলাশ নাকি কোনো রকমের আর তার কোনো কিছু খেয়াল নেই, তার শুধু মনে আছে যে সে হেঁটে চলে গেছে ওখান থেকে, সে সাঁকো পার হয়েছে, সে ওই মহিলার বলা ডিরেকশন অনুযায়ী গেছে, এবং যে সে একটা বাসার মধ্যে ঢুকে যে একটা কুড়ে ঘরে গেছে, সেখানে যে সে দেখে কেউ নাই, সেখানে দেখে যে কেউ নাই, সারা বাসা ঘরটা ফাঁকা পড়ে রয়েছে, এবং ঘরের মধ্যে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে, সামনে কাঠ দিয়ে একটা আগুন জ্বালা রাখছে। তো পলাশ সেখানে ঢুকে সেই অনুযায়ী মহিলা যেভাবে বলছে সেই মাদুরের নিচে সে হাত দিয়ে দেখে একটা পুরনো হাড়, এরকম বাঁকানো হাড়। তো সে হাড়টাকে তুলে নিয়ে সোজা আবার চলে আসে, এবং তার এতটুকু মনে আছে আবছা, মানে এই জিনিসটা কিন্তু তার ক্লিয়ার ভিশন নাই, সে তার মনে আছে যে সে আবছা মানে একটা তার স্মৃতি যে সে এভাবে আসছিল একটা হাড় নিয়ে, এবং তারপরে নাকি তার আর কিছু মনে নাই। তো যাই হোক, এতটুকু তার মনে আছে, এরপর আর কিছু মনে নেই। তো যাই হোক, তো পরদিন এই ঘটনা শোনার পরে হুজুর পলাশের কাছ থেকে শুনে হুজুর চিন্তা করে যে আসলে এইটা তো এইভাবে মানে হতে দেওয়া যায় না, যেহেতু এই ছেলেটাকে একবার পজেস্ট করছে এবং এই ছেলেটাকে যে একটা কাজ করাইছে কোনো একটা জিন বা খারাপ জিনিস এন্টিটি, তো সেটার আসলে একটা ব্যবস্থা করতেই হবে। তো তিনি হুজুর এবং সেই মিয়া সাহেব সন্ধ্যার সময় একটা সেই জায়গায় একটা রুকাইয়ার আয়োজন করেন, এক্সারসিজম বা রুকাইয়া, এবং তারা সেইখানে ওই দিন ওই বাসার মধ্যে রাতের বেলা পলাশদের বাসার মধ্যে তারা একটা আসন দেন, এবং তারা সেখানে বেশ অনেকক্ষণ মানে ওখানে বসে করার পরে সেখানে তারা সেই জিনকে হাজির করেন, এবং সেই জিনকে হাজির করার পরে সেখানে নাকি একটা জিন আসে, একটা এন্টিটি, সে এসে বলে যে সে অনেক পুরনো একটা জিন, তার বয়স অনেক, এবং সে ছিল হচ্ছে যে সেই এক যে শ্মশানের কাছে শ্মশানে যেই তান্ত্রিক থাকতো, সে তান্ত্রিকের সাথে সে ছিল, এবং তান্ত্রিকের সাথে সে বিবাহিত অবস্থায় ছিল, তান্ত্রিকের সাথে তার মানে বৈবাহিক সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কটা এমন সম্পর্ক যেটা নাকি সে মানবিকভাবে তাদের মধ্যে সম্ভব না। সে তান্ত্রিকের সাথে বৈবাহিক সম্পর্ক ছিল, এবং সেটা মানুষজন মানে তো দেখতে পেত না, এবং তান্ত্রিক তাকে সবসময় বিভিন্ন রকমের কাজ করতে বাধ্য করতো, এবং সে তান্ত্রিকের জন্য কাজ করত, এবং তান্ত্রিকের প্রতি তার প্রেম ছিল, এবং তাদের মধ্যে এই ধরনের একটা রিলেশনশিপে তারা ছিল, এবং তারা একসাথে বন্ডের মধ্যে ছিল। তো তাদের মধ্যে অন্য আরেকটা খারাপ
জিনের সাথে তাদেরই গোত্রের আরেকজনের সাথে তাদের একটা কনফ্লিক্ট হয় এবং তান্ত্রিক একটা সাধনা করতে যে ভুল করে ফেলে এবং সেই ভুলে নাকি তান্ত্রিককে সেই জিন এসে মেরে ফেলে এবং এই যে জিন তান্ত্রিকের সাথে যার সম্পর্ক সে কিছুই করতে পারে না। তো যাই হোক, এরকম একটা সময় নাকি সাধনা করে তার সাধনার মাধ্যমে বা এরকম একটা কালো জাদুর মাধ্যমে সেইখানে এই নিতিন যে তার স্বামীর হাড় নিয়ে আসে সেখান থেকে এবং সে হাড় এনে এই যে জিনটা বা এই যে এন্টিটিটাকে করায়ত্ত করে এবং তাকে দিয়ে অনেক রকমের কাজ করাতে বাধ্য করে এবং সে এক পর্যায়ে এই ছেলেটাকে উপজীব্য করে সে হাড়টাকে সে উদ্ধার করে এবং উদ্ধার করার পরে সে নিতিনের উপরে প্রতিশোধ নেয় এবং এই প্রতিশোধের ব্যাপারটা তখন পর্যন্ত কিন্তু কেউ জানতো না, হ্যাঁ, যে কি হয়েছে। পরবর্তীতে তারা মানে ব্যাপারটা জানতে পারে গ্রামবাসীরা যে ওখানে নিতিন পরবর্তীতে নিতিনকে মৃত অবস্থায় পায় তারা। তো নিতিনের সেই ঘাড় ভাঙা ছিল তখন। তো আর এই ছেলেটাকে ছেড়ে দিতে বলে তারা এবং তারা বলে যে যারা ওই রুকাইয়া করছিল ওনারা বলেন যে এই ছেলেটার কোনো দোষ নেই, একটা নিরীহ ছেলেকে তুমি ধরছো এবং সে নিতান্ত একটা কিশোর ছেলে, তাকে তুমি ছেড়ে যাবা, তার উপর কোনো রকমই রাখবা না, তুমি তাকে কেন বলছো? তো সেই জিন নাকি বলে যে সেই জিন বা এন্টিটি যেটা বলেন সে বলে যে আমার একটা নীতি আছে, আমার একটা উসুল আছে, আমি তাকে কিছু করব না, আমি তাকে কিছু করার জন্য আসিনি, তাকে দিয়ে আমি আমার একটা কার্য হাসিল করছি, তো আমি তাকে ছেড়ে যাব, তাকে আমি আর কখনোই। তো তারা তার কাছ থেকে কথা নিয়ে নেয় যে সে যাতে আর কখনোই তাকে কোনো বদল না করে। যাই হোক, তাকে ছেড়ে চলে যায় এবং পলাশ মোটামুটি এই কার্স মুক্ত হয়। তো এই ব্যাপারটা তাদের ওখানে সবাই তখন জানে এবং সবাই নিতিনের উপরে অনেক অসন্তুষ্টও ছিল, কারণ সে অনেক জাদুটোনা করতো তাদের ওইখানে এবং তাকে নিয়ে মানুষ লিস্ট কনসার্ন হয়। বাট তারপরও তার পরিবার তাকে কোনোভাবে আর কি চেষ্টা করে দাহ করে বা কিছু সম্পন্ন করে। তো উত্তম এই ঘটনাগুলো সব জানে, তার বন্ধুর ঘটনা, এবং সে দেখে এবং উত্তম ভয় পেত। উত্তম নাকি নিতিনের এই মৃত্যুর পরে উত্তম নাকি প্রায় শুনেছে তার বাসার বাইরে উঠোনে এসে তাকে নিতিন ডাকছে, উত্তম বেরিয়ে আয়, উত্তম আয়, উত্তম তোর সাথে কথা আছে, আয়, তুই তো শুনলি না আমার কথা, এরকম নাকি প্রায় ডাকতো এবং উত্তম প্রচণ্ড ভয় পেত এবং সে তখন মানে সেই গায়ত্রী মন্ত্র পড়তে পড়তে সে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করত, তার জ্ঞান চলে যেত, মানে এমন হতো সে অজ্ঞান হয়ে যেত এবং তার পরিবার তাকে নিয়ে খুবই ভীত ছিল। এবং পরবর্তীতে উত্তমরা চলে যায় সেখান থেকে, সরে যে অন্য জায়গায় চলে যায় মুভ করে, এবং এইভাবেই উত্তমের জীবনে অনেক সময় পার হয়ে গেছে এবং সে যখন ওই এলাকা থেকে তারা সরে গেছে সে নাকি আর তখন তার বন্ধুর সেই ডাক শোনেনি, বাট সে মাঝে মাঝে স্বপ্নে দেখতো তার বন্ধু নিতিনকে। তো এই ছিল সেই উত্তম বা উত্তম কাকার বলা কাহিনী এবং সুমনকে বলা কাহিনী। উত্তম কাকা বলেছিল সুমনকে নৌকার উপরে বসে এবং এই সেই ভয়ের কাহিনী, এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং আমি কাহিনীটা কিভাবে উপস্থাপন করতে পেরেছি জানি না। কাহিনীটা আসলে আমার নিজেরও মানে বিভিন্নভাবে বুঝতে গিয়ে রিলেট করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে, বাট আমি শেষে মানে অবশেষে শেষে মানে জিনিসগুলো খণ্ডচিত্রগুলোকে মোটামুটি গুছিয়ে আমার মাথায় এনে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। মানে আমার কল্পনা এটার সাথে জড়িয়ে দিয়ে আমার কল্পনায় আমি কিন্তু সব দেখেছি, আপনাদেরকে যে কাহিনীগুলো বলি আমি কল্পনায় সব দেখতে পাই সেগুলো। আমি যখন কোনো কাহিনী কারো কাছ থেকে শুনি বা পড়ি আমার মাথায় সেগুলো ঠিক একটা আমরা যেমন গল্পের বই পড়লে যেরকমভাবে একটা প্লট মাথার মধ্যে ঢুকে যায় সেইভাবে আমি কল্পনা করে ফেলি এবং সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করি। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার মতো করে শেয়ার করতে, আশা করি আপনারা এনজয় করেছেন, আপনাদের ভালো লেগেছে। গ্রাম বাংলার একটি কাহিনী, পুরনো কাহিনী এবং অনেক রহস্যময়, অনেক রোমাঞ্চকর একটা কাহিনী ছিল। আজকে আমি চট্টগ্রাম জেলখানার ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমাকে চট্টগ্রাম থেকে একজন ভাই মনিরুজ্জামান পাঠিয়েছেন। তিনি কিছু কারণে বেশ কিছুদিন জেলখানায় ছিলেন এবং জেলখানায় তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। তিনি আমাদের রেকর্ড করে পাঠিয়েছিলেন এবং ঘটনা সাজাতে সাহায্য করেছেন ইশরাত আপু। আমি জেলখানায় থাকাকালীন সময়কার ঘটনা। তখন দুর্গাপূজার ষষ্ঠমী কি অষ্টমী হবে, প্রায় মধ্যরাত। হঠাৎ করে জেলখানার ওয়ার্ড নম্বর 19 হতে বিকট হইচইয়ের শব্দ ভেসে আসলো, ঠিক এমনভাবে যেই এই জানি হেতারে লেঙ্গুনি ধরেছে এমন প্রায় অনেক সময় ধরে হইচই হওয়ার পর চুপচাপ হয়ে যায় সবকিছু। পুরো পরিবেশে একদম থমথমে, পিন ড্রপ সাইলেন্স।
ওয়ার্ডের মিয়া সাহেবকে অনেকবার ডাকার পরেও সে ভয় আর আসেনি। এরপর আমরা সবাই ঘুমিয়ে যাই। সকালে উঠে নাস্তা পানি খেয়ে হাত মুখ ধুয়ে আমরা ওয়ার্ড হতে বের হয়ে যাই। এরপর বাইরে বের হয়ে সবাইকে জিজ্ঞেস করি, আচ্ছা কালকে রাতে ওয়ার্ড নম্বর 19-এ কি হয়েছিল, এত হইচই কেন হচ্ছিল, আর এই লেঙ্গুনিটাই আবার কে? তখন সেই ওয়ার্ড নম্বর 19 থেকেই একজন নিচ থেকে এগিয়ে এসে বলে যে, ভাই আমি মফিজ, আমি কালকে টয়লেটে গিয়েছিলাম একটু, তো কাজ শেষ করে আমি যখন মাত্রই উঠে দাঁড়ালাম ঠিক তখনই দেখতে পেলাম সাদা শাড়ি পরা একটা রক্তচক্ষু বেশ লম্বা চুলের, হাতের নখগুলো বড় বড় লম্বা একজন মহিলা এসে আমার গলা টিপে ধরল। গলা টিপে ধরে সেই অবস্থায় আমাকে তুলে ফেলল। ঠিক সেই সময় নাকি বাথরুমের দিকে কেউ একজন যাচ্ছিল আর গঙ্গানোর মতো করে শব্দ পাচ্ছিল। সে বাথরুমের দিকে অগ্রসর হতেই নাকি দেখতে পায় মফিজ নামের যে লোকটা হাওয়ায় ভেসে আছে আর তার পা দুটো কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে, যেমনটা ফাঁসির মঞ্চে ছটফট করে। ছোড়াছুড়ি করছিল পাটা। মফিজের এমন অবস্থা থেকে উদ্ধার করার জন্য মিয়া সাহেবদের অনেক ডাকাডাকি করলেও তারা কেউই নাকি ভয়ে কোনো সাড়া দেয়নি এবং কোনো প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এরপর ওয়ার্ড নম্বর 19-এর সকল লোকজনদের ডাকাডাকি করা হয় সাহায্যের জন্য, এবং এভাবেই মূলত সেই দিন ওয়ার্ড নম্বর 19 থেকে হইচইয়ের উৎপত্তি ঘটে। ঘটনাটা মফিজের মুখে শোনার সময় আমি তার গলায় বিশাল বিশাল নখের আঁচড়ের দাগ দেখতে পাই। সাথেই মফিজ আমাকে জানায় কালকে লেঙ্গুনির গলা টিপে ধরতেই নাকি তার গলায় এমন আঁচড় লেগে যায়। এরপর নাকি লোকজনের হইচই এবং সেই লেঙ্গুনি নাকি তাকে সেখানে ফেলে চলে যায়। এরপর তার আর কিছু মনে ছিল না। এরপর পূজা আসছিল আর লেঙ্গুনির উৎপাত আরও বেড়ে যাচ্ছিল। তখন সে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উৎপাত শুরু করে দিয়েছিল। আমার মনে কৌতূহল জাগে আর জানতে ইচ্ছা হয়, আচ্ছা এই লেঙ্গুনিটা কে আর এর মানেই বা কি? তাই একদিন আমি কৌতূহল নিয়ে মেয়েদের কাছে যাই আর জিজ্ঞেস করি, ভাই এই লেঙ্গুনিটার মানে কি? সে মেয়েটাই আমাকে বলে যে লেঙ্গুনি মানে জানেন না, এটার পেছনে তো অনেক বড় কাহিনী আছে। শুনেন, এই কারাগারটা আছে না, এটা একটা শ্মশানের উপরে বানানো। এই কারাগার হওয়ার আগে এনে শ্মশান ছিল। অনেকে অনেক পূজা করত শ্মশানের আশেপাশে, বান টান দিত। কারাগার বানানোর সিদ্ধান্ত হয় পরে। কারাগার তৈরির সময় শ্রমিকদের উপর অনেক নির্যাতন আক্রমণ করা হয়, নির্মাণ কাজে বাধা দেওয়া হয়, কিন্তু সরকারি কাজকাম হওয়াতে এক প্রকার বেশ পাওয়ারেই কারাগারটা তৈরি হয়ে যায়। কারাগার নির্মাণ হওয়ার পরেই আসল সমস্যা শুরু হয়। যখনই এনে আসামি রাখা শুরু হলো ঠিক তখন থেকে আসামির উপর শুরু হলো আক্রমণ। কাউকে চুলে টাইনে ধরা, কারোর গলা টিপা ধরা, খামচি দেওয়া, উপরে তুলে আছাড় মেরে মাথা ফাটিয়ে দেওয়া, বিভিন্ন হুজুর এনে দেখানো হয়, অনেক কিছু করা হয় সমাধানের নামে। এইসব চলতে চলতে জেলার একদিন স্বপ্নে বলতে দেখেন যে আমরা 7 বোন চলে যাব, কারাগারের সবগুলো গেট খুলে দেয়। এরপর এইভাবেই প্রায় কয়েক দফা একই স্বপ্ন দেখে। বড় হুজুর ডাকা হইল, এরপরে স্বপ্নের কথা বলা হলো। ভালোভাবে বিশ্লেষণ করে তাদের দাবি জানা গেল যে ঠিক এইভাবে যে তারা 7 বোন তারা চলে যেতে চায়, কিন্তু এক শর্তে কারাগারের সমস্ত দরজা খুলে দিতে হবে এবং তারা তাদের পছন্দ মতো মহিলা ও শিশুদের মধ্যে থেকে যাকে ইচ্ছা সাথে করে নিয়ে যাবে। 7 বোনের এই দাবি জেল কর্তৃপক্ষের কাছে কখনোই মেনে নেওয়ার মতো ছিল না, কারণ এটা সরকারি ইস্যু, বিভিন্ন নিয়মকানুন এবং অপরাধীদের সাথে নিয়ে সম্পৃক্ত। এরপর এই 7 বোনের উৎপাত থেকে না পারতে অবশেষে কারাগারের সবগুলো গেট খুলে দেওয়া হয় এবং জেলের আশেপাশে 7টা কি 8টা গেট ছিল, সবগুলো মেইন গেট খুলে দেওয়া হয়। এটা প্রায় যুদ্ধের আগের ঘটনা, যখন কারাগারটি নতুন বানানো হয়েছিল। তখন সেখানে আসামি লোকজনও তেমন বেশি ছিল না, 500 কি 600 হবে মহিলা শিশু মিলিয়ে। তো কারাগারের সবগুলো গেট খুলে দেওয়া হলে সকল মহিলা ও শিশু আসামিদের গেটের বাইরে কিছুক্ষণ রাখা হয়। এরপর একে একে আবার সবাইকে কারাবন্দী করা হয়। এখন এখান থেকে তখন সেই 7 বোন তাদের পছন্দের মতো মহিলা এবং শিশু নিয়ে চলে গেছে। কিভাবে কাকে নিয়েছে এবং তাদের মধ্যে কয়জনই বা চলে গেছে সেটা জানার মতো কোনো উপায় ছিল না। কয়েকদিন যাওয়ার পর কারাগারে আবার সেই আগের মতো উৎপাত, কান্না করতে করতে হেঁটে হেঁটে কে যেন চলে যেত। মধ্যরাত হলেই শুধু কান্না আর হেঁটে হেঁটে যাওয়ার শব্দ। কান্নার শব্দ কারাগারের লোকজনে অতিষ্ঠ হয়ে যায়।
এখন এই কান্না করার পেছনে কারণ কি? তাদের চাহিদা তো পূরণ হয়েছে, তাদের তো চলে যাওয়ার কথা ছিল। তাহলে তারা কে? এরা আবার কে? তাদের চাহিদা পূরণ হলে তো তারা চলে যাবে বলেছিল, তাহলে তারা চলে গিয়ে আবার ফিরে আসলো কেন? আবারও বড় হুজুরকে ডেকে আনা হলো। সবকিছুর বিশ্লেষণে জানা গেছে সেই দিন কারাগারের গেটগুলো খুলে দেওয়ার পরে সেই 7 বোনের মধ্যে 6 জনই চলে গেছে, কিন্তু একজন যেতে পারেনি। যে যেতে পারেনি সে নাকি ভালোভাবে হাঁটতে পারে না, লেংড়িয়ে লেংড়িয়ে হাঁটে, ল্যাংরা। সেই দিন গেট খুলে দেওয়ার পর তাদের 7 বোনের মধ্যে 6 জনই চলে গেছিল। তখন নাকি সেই লেঙ্গুনি ঘুমিয়েছিল, না জানো কি করছিল, তারা তাদের বোনদের সাথে বেরিয়ে যেতে পারেনি। এখন সেই লেঙ্গুনি তার বোনদের অনেক মিস করে এবং বোনদের কাছে চলে যেতে চায়, কিন্তু সে যে চায় তার বোনদের কাছে যাওয়ার জন্য কারাগার কর্তৃপক্ষ যেন আগের মতো করে কারাগারের সবগুলো গেট খুলে দেয়। কিন্তু এই দাবি তো আর মুখের কথা না, সিরিয়াস ইস্যু বললেই করা যাবে না, সরকারি কার্যক্রম, অনেক পারমিশনের প্রয়োজন পড়ে, ইত্যাদি ইত্যাদি। আর তার যেতে ইচ্ছে করলে সে নিজ থেকেই যেতে পারে, এভাবে কারাগারের গেট খুলে দেওয়ার কোনো মানেই হয় না। তারপর লেঙ্গুনির দাবি জেলার মেনে না নিলে এর কিছুদিন পরেই জেলারের ছেলেকে সে মেরে ফেলে। সেই জেলারের ছেলেটির কবর এখন কারাগারের ভেতরেই আছে। এরপর জেলারটাও সেখান থেকে চলে যায়। এই ছিল লেঙ্গুনির ইতিহাস। এখন আসা যাক বর্তমান সেই ওয়ার্ড নম্বর 19-এর মফিজের ঘটনার পরের ঘটনায়। কারাগারে আরেক ওয়ার্ডে লেঙ্গুনি উৎপাত করে। সেদিন নাকি একটা লোক জানালার দিকে পা দিয়ে ঘুমিয়েছিল, তো মধ্যরাতে নাকি সেই লেঙ্গুনি নাকি লোকটার পা টেনে জানালা দিয়ে বের করে দেয়। এরপর নাকি লেঙ্গুনি গিয়েছিল মহিলা ওয়ার্ডে, সেখান থেকে কয়েকজন মহিলাকে তুলে তুলে নাকি আছাড় দিচ্ছিল। ওয়ার্ড নম্বর 19-এর ঘটনার পর আমরা ওয়ার্ড নম্বর 20-এর লোকজনদের বেশ সাবধানে থাকা শুরু করি। আমাদের পুরো কারাগারে মনে করেন ওয়ার্ড নম্বর 20-এই আমরাই নামাজ কালাম 5 ওয়াক্ত ভালোভাবে আজান দিয়ে আদায় করতাম। আমাদের ওয়ার্ড নম্বর 20-এ সবই ঠিক এবং সবাই ঠিক এমনভাবে ঘুমাতাম যে আমাদের রুমের সবাই পাশাপাশি মাথা এবং মাঝ দিয়ে 2 ফুটের মতো চলাচলের জন্য রাস্তা, মানে রাস্তা দিয়ে কেউ হেঁটে দাঁড়ালে সরাসরি আমাদের মাথা বরাবর দাঁড়ানোর মতোই হবে। তো সেদিনের ওয়ার্ড নাম্বার 19-এর মফিজের ঘটনার পর থেকে আমরা রাতে রুম আর অন্ধকার করে রাখতাম না। বোতলের ভেতর সরিষার তেল দিয়ে টিস্যু পেপার অথবা কাগজ দিয়ে বানিয়ে সারা রাত জ্বালিয়ে রাখতাম। স্বাভাবিক দিনের মতোই আজকেও আমরা হাতে বানানোর বাতি জ্বালিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। এদিকে কোন দিক দিয়ে যে আমাদের বাতি নিভে গেছিল সেটা আর আমরা ঘুমের মধ্যে কেউই টের পাইনি। এরপর হঠাৎ করেই আমাদের ঘুমটা কিভাবে যেন ভেঙে যায়, আর আমার গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে বলতে যে আমি ঘুম ভাঙার সাথে সাথেই দেখলাম আমার মাথা বরাবর কপাল অবধি কেমন ধোঁয়া দিয়ে ভরা, সারা ঘর ধোঁয়া দিয়ে অন্ধকারাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছিল না। আমি জিনিসটা টের পেয়ে কিছু বুঝে ওঠার আগেই যখনই না শোয়া থেকে উঠতে যাব ঠিক তখনই আমার পাশে শুয়ে থাকা জামিল ভাই আমার হাতটা খপ করে ধরে ফেলেন আর বলে, এই নড়িস না, শুয়ে থাক, চুপ করে শুয়ে থাক। আমার ঘুম ভাঙার আগেই জামিল ভাইয়ের ঘুম ভেঙে গেছিল, আর তিনি সবকিছু বুঝতে পেরে সব চুপ করে শুয়েছিলেন। জামিল ভাইয়ের এই নড়িস না, চুপ করে শুয়ে থাক কথাটা আমার কলিজাটা খত করে ওঠে, আর আমি বুঝে গেছিলাম যে এটা আসলে কি। এটা ছিল সেই লেঙ্গুনি। এরপর আমি তো মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি। এরপর সেই ধোঁয়াটা আস্তে আস্তে করে আমার আর জামিল ভাইয়ের উপর থেকে সরে গিয়ে পরের লাইনে কবির মামাদের উপর দিয়ে আবৃত হয়। এদিকে মামারা ঘুমে, ওনাদের কোনো খবর নাই। দেখলাম সেই ধোঁয়াটা নাইম ভাই আর লিটু মিয়ার মাঝখানে দিয়ে ঢুকছে। নাইমুদ্দিন হিরু ভাই আর লিটু মিয়ার মাঝখান দিয়ে এটা লিটু মিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ে। লিটু মিয়ার পাশে গিয়ে শুয়ে বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। এই তাকিয়ে থাকার বিষয়টা দেখেছে আবার নাইমুদ্দিন হিরু এই তাকিয়ে থাকার বিষয়টা দেখেই এক চিৎকার দিয়েছে। এই চিৎকার শুনে পুরা ওয়ার্ড নম্বর 20-এ হইচই শুরু হয়ে যায়, ছোটাছুটি শুরু হয়। ওয়ার্ড নম্বর 19-এর ঘটনায় আমরা যেভাবে আতঙ্কিত হয়েছিলাম, এবার আমাদের ওয়ার্ড নম্বর 20-এর ঘটনায় ঠিক সেভাবে পুরো কারাগারে আতঙ্কের সৃষ্টি হয়। 10 সেকেন্ডের মধ্যে একদম সবার ঘুম ভেঙে পাগলা গন্ডায় পরিণত হয়ে যায়। এখন কিভাবে চিৎকার চেঁচামেচি হই করছে, আমি তো মনে করেন আয়াতুল কুরসি পড়তেই আছি, মুখ দিয়ে বের হচ্ছিল না, তাও পড়ছিলাম। এদিকে আয়াতুল কুরসি পড়ছিলাম, অন্যদিকে শরীরের লোম পশম খাড়া হয়ে যাচ্ছিল। আমাদের ওয়ার্ড নম্বর 20-এ মিজান ছিল, যাকে ডাকাত মিজানও বলা হতো। সে আবার কোরআনের হাফিজ ছিল।
সে উঠে সোজা পশ্চিম দিকে ফিরে আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথেই কেমন একটা ধিম করে শব্দ হলো, আর চারপাশের ধোঁয়া কেটে গেল, লেঙ্গুনি চলে গেল। এখন আমাদের মাঝে সবাই এবার একটু সাহস করে বাতি জ্বালানোর কথা বলতে লাগলাম। খুব ভয়ে ভয়ে আতঙ্ক নিয়ে বাতি জ্বালানোর পর দেখলাম আমাদের ওয়ার্ড নাম্বার 20-এর পুরো ফ্লোরটা রক্ত দিয়ে ভেজা, আর মিজান মাটিতে পড়ে আছে। সবাই চিৎকার চেঁচামেচি করে মিয়া সাহেবদের ডাকাডাকি করলাম, কেউই ভয়ে আসতে চাইছিল না। এরপর 3 জন একসাথে হয়ে ওয়ার্ড নম্বর 20-এর দরজা খুলে মিজানকে হাসপাতালে নিয়ে যায়। সেদিন রাতে আমরা কেউই ঘুমাইনি, সবাই জেগে জেগে পাহারা দিচ্ছিলাম। এর পরের দিন মিজানকে দেখতে যাই, আর দেখলাম তার মাথায় 4টা সেলাই পড়েছে। সেদিন রাতে আপাতত দৃষ্টিতে সবাই দেখেছিল মিজান পড়ে গেছিল, আর সেখান থেকেই তার মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। কিন্তু মিজানের ভাষ্যমতে সে নাকি যখন আজান দিচ্ছিল তখন সেই মুহূর্তে নাকি একটা মহিলা খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসছিল, আর আজান দেওয়ার মাত্রই তাকে উপরে তুলে এক আছাড় মারে, আর তার মাথা ফেটে যায়। এরপর থেকে আমাদের ওয়ার্ড নম্বর 20-এর সবাই বেশ অ্যালার্ট হয়ে যায়। আমি, লিটু ভাই, নাইমুদ্দিন, হিরু সবাই 2 ঘন্টা করে রাত 8টা থেকে ফজরের আগ পর্যন্ত পালাক্রমে একের পর এক পাহারা দেই, আর এভাবেই চলতে থাকে আমাদের বের হয়ে আসার আগ অব্দি ঘটনা। এটা ছিল লেঙ্গুনের ঘটনা। আর অনেকের ঘটনা সাথে অনেকভাবেই ঘটে গেছে, কিন্তু আমি থাকাকালীন যা ঘটেছে তার বর্ণনা দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ সিয়াম ভাই আপনার কালেক্টেড ঘটনার জন্য। খুবই সুন্দর ঘটনা, ছোট ঘটনা বাট বেশ ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন, এবং আপনার অডিয়েন্সরাও অবশ্যই ভালো আছে বলে আমি আশা রাখতেছি। আজকে আমি আপনাদের জন্য একটা অদ্ভুত, রহস্যময় এবং ভীতিকর ঘটনা শেয়ার করব, যা ইতিপূর্বে কখনোই শোনেননি। এই গল্পটি শুনতে বসার সময় আপনাদের রোমাঞ্চের অনুভূতি হয়তো দম বন্ধ করে দেবে, হাড় কাঁপানো মুহূর্ত আসবে, আর কিছুক্ষণের জন্য নিঃশ্বাসও থেমে যেতে পারে। তাই কানের কাছে কান ধরুন, অর্থাৎ হেডফোনটা পরে নেন, চোখ কিছুটা খোলা রাখুন, আর যদি সম্ভব হয় হালকা আলো বা অন্ধকারে বসে গল্পটি শুনুন। কারণ আজকের গল্প আপনাকে এমন এক অচেনা অদ্ভুত জগতে নিয়ে যাবে যা আপনি কখনো দেখেননি বা কল্পনা করেননি। আমি চাই আপনি নিজেকে কল্পনা করুন সেই পরিস্থিতিতে, রাতের নিঃশব্দতার চারপাশে হাওয়া হালকা বাতাসের মতো বইছে, চারপাশে শুধু অন্ধকার, আর কোথাও দূরে ভেসে আসছে অদ্ভুত রহস্যময় শব্দ। শোনেন কি? ঠিক সেই সময় আমরা প্রবেশ করব আজকের গল্পের ভেতরে। আপনি হয়তো ভাবতেছেন, এটি কি শুধু কল্পনা, নাকি গল্প, নাকি সত্যি ঘটেছে? বন্ধুরা, আজকের গল্পটি এমন কিছু যা শোনার পর হয়তো আপনি নিজের চারপাশ আরো সতর্কভাবে দেখবেন। এবং হ্যাঁ, মনে রাখুন, আমি যা বলছি সবটাই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। তাহলে চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন, কানের কাছে কান ধরুন, কারণ আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই রহস্যময় ভয়ের জগতে, যেখানে অদ্ভুততা, রহস্য আর ভীতি একসাথে আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক। জঙ্গলের মাঝখানে একটা পুরনো কুঁড়ে ঘর ছিল। ঘরটা শ্যাওলায় ঢাকা, ভাঙ্গাচুরো টিনের ছাউনি, আর দরজাটা আধা খোলা অবস্থায় কাঁপতে থাকে বাতাসে। গ্রামবাসী বলে ওই ঘরে নিশিরা আসে, কেউ তোরা কাছে যাস না। কিন্তু এক রাতে রহিম বাড়ি ফেরার পথে শর্টকাট নিতে গিয়ে ঠিক সেই কুঁড়ো ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। রাত 12টার পর পুরো জঙ্গল অদ্ভুত নীরব। শুকনো পাতার উপর পায়ের শব্দ নিজের কানেই ভয় লাগাচ্ছিল। ঠিক তখনই পুরো ঘরের ভেতর থেকে কারো হাঁটার শব্দ শোনা গেল। রহিম থমকে দাঁড়ালো, বুকে কাঁপুনি। তবুও সে সাবধানে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালো। ভিতরে কেউ নেই, শুধু একটা ভাঙ্গা খাট, এক কোণে ছেঁড়া কম্বল, আর মেঝেতে শুকনো রক্তের দাগ। ঘরের ভেতরে চলছে
একটা মাত্র কুয়াশা ভরা ধোঁয়ার মতো আলো। রহিম ভাবল হয়তো হাওয়ার শব্দ, কিন্তু দরজা থেকে মাথা সরাতেই কারো হাত তার কাঁধে ধাক্কা দিয়ে চেপে ধরল। সে পেছনে তাকাতেই কেউ নেই, পুরো জঙ্গল ফাঁকা। হঠাৎ কুঁড়ে ঘরের ভেতর থেকে মেয়ের মতো কান্নার শব্দ ভেসে এলো, মা গো মা, মা। রহিমের পা কাঁপতে শুরু করলো। একটা শিশু রাতে, তাও আবার এই ঘরে। সে ভয় পেতেই দরজাটা নিজে থেকেই চিক করে পুরোটাই খুলে গেল। রহিম ভয়ে ভেতরে ঢুকলো না, কিন্তু চোখ ঘোরাতেই দেখলো ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে। তার মুখটা নিচু, চুল সামনে ঝুলে আছে, হাত দুটো রক্তে ভেজা। ধীরে ধীরে মাথা তুলে সে রহিমের দিকে তাকালো। চোখ নেই, দুটো ফাঁকা কালো গর্ত। মুখটা কান থেকে কান পর্যন্ত ছিঁড়ে আছে। সে একদম শান্ত গলায় বলল, এখন তুমি আমার সাথে এই কুঁড়ো ঘরে থাকবে। রহিম দৌড় দিতে যাবে, ঠিক তখন ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল। জঙ্গল অন্ধকারে ডুবে গেল এবং তারপর কুঁড়ে ঘরের ভেতর থেকে ঘন্টার পর ঘন্টা শুধু একটাই শব্দ শোনা যাচ্ছিল, ছাড় আমাকে, ছাড়, বাঁচাও, ইত্যাদি। পরদিন সকালে লোকজন কুঁড়ে ঘরের সামনে রহিমের জুতো আর ফোন পেল, কিন্তু রহিমকে আর কখনোই পাওয়া গেল না। ঘরের ভেতরে শুধু একটাই জিনিস ছিল, মেঝেতে ধোঁয়ার মধ্যে লেখা, আরেকজন চাই। কুঁড়ে ঘরের পুরো ঘরের ঘটনার পরের একটা ছিল আরো বেশি অস্বাভাবিক। রহিম নিখোঁজ হওয়ার পর গ্রামের কিছু সাহসী যুবক ঠিক করলো আজ রাতে কুঁড়ো ঘরে গিয়ে দেখবে আসলে সেখানে কি আছে। রাত তখন 1:45। তারা 3 জন টর্চ লাইট নিয়ে জঙ্গলে ঢুকলো। পথের কুয়াশা যেন তাদের পথ আটকে দিচ্ছিল। জঙ্গলে একটা অদ্ভুত গন্ধ, পচা মাংস আর ধোঁয়ার মিশ্র গন্ধ। ঘরের কাছে পৌঁছতেই টর্চ নিজেরাই ফ্লিকার করতে শুরু করলো। একজন বলল, ভাই কিছু একটা ঠিক নেই, চল ঘরে ফিরে যাই। কিন্তু ঠিক তখনই পুরো ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। কেউ নেই, তবুও দরজা নিজে থেকেই নড়ছে। ভেতরটা অন্ধকার, শুধু জমাট ধোঁয়ার গন্ধ। তারা 3 জন দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দরজা তাদের সামনেই বন্ধ হয়ে গেল খুব জোরে। হাওয়ার মধ্যে একটা মেয়ের কণ্ঠ, একটু ভেতরে আসো। তাদের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। হঠাৎ টর্চ ফিরে জ্বলে উঠল, আর আলো পড়তেই তারা যা দেখলো তাতে 3 জনেরই বুক হিম হয়ে গেল। ভিতরে মেঝেতে রহিম দাঁড়িয়ে আছে, ঠিক আগের রাতের পোশাক পরা, কিন্তু তার চোখ দুটো পুরো কালো। গলা থেকে নিচের অংশ অবধি নীলচে দাগ, মুখে কোনো আবেগ নেই। সে ধীরে ধীরে মাথা তুলে বলল, আমি বের হতে পারি না। তারপর সে পেছনে সরে দাঁড়ালো আর এক জায়গায় দেখালো চুলে ঢাকা সেই ছোট মেয়েটা বসে আছে মাটিতে, ঠিক আগের রাতের মতো সেই ছেঁড়া মুখ, কিন্তু এবার সে হাসছে। তার হাসি দেখে শরীর কেঁপে উঠল 3 জনের। তারপর মেয়েটা হাত তুলে দেখালো তার ছোট্ট কলি ঘরটা আসলে ভেতরে অনেক ফাঁকা নয়, বরং চারদিকে দেয়ালে আঁকা মানুষের হাতের ছাপ, যেন মারা যাওয়ার আগে এখানে ঢুকেছিল এবং সবাই সেখানে পালানোর চেষ্টা করেছিল। মেয়েটা আসতে বলল, এখানে আসলে 3 জন বাঁচবে না। ঠিক তখনই রহিম 3 জনের দিকে ছুটে এলো। তার মুখে কোনো শব্দ নেই, কিন্তু তার কালো চোখ দুটো ক্ষুধার ধুধা। জঙ্গলের চারদিকে চিৎকার, টর্চ পরে ভেঙে গেল। অন্ধকারে ছোটাছুটি শুরু করলো।
এবং তাদের আর্তনাদ। পরে ভোরবেলা গ্রামবাসী কুড়ে ঘরের সামনে গিয়ে দেখে 3 জনের একজন অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর ঘরের ভেতরে রহিম নেই, মেয়েটাও নেই, কেউ নেই। শুধু দেয়ালে নতুন করে লেখা, আরও চাই। তো এই ঘটনার ঠিক কয়েকদিন পরে যখন সেই ছেলেটি অজ্ঞান অবস্থায় পাওয়া যাওয়ার পরে যখন তার জ্ঞান ফিরল, তা গ্রামের সবাইকে করে ঘরের চেয়েও ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। ছেলেটার নাম ছিল জামিল। জ্ঞান ফিরে সে হাঁপাতে হাঁপাতে বলল, ওরা ওরা কুড়ে ঘরে নেই, আর ওরা জঙ্গল ছড়িয়ে গেছে। গ্রামবাসী ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, ওরা মানে কি? জামিল কাঁপতে থাকা কণ্ঠে বলল, মেয়েটা আর রহিম দুজনেই এখন জঙ্গলের ভেতর দম খুঁজছে। গ্রামের একজন বৃদ্ধ লোকে গিয়ে এসে বলল, আমি জানতাম এতদিন পরে আবার শুরু হলো। সবাই অবাক হয়ে তাকিয়ে তার দিকে দেখল। জঙ্গলে সত্য ইতিহাস। বৃদ্ধ লোকটা জানালো, অনেক বছর আগে এই জঙ্গলে একটা কুড়ে ঘরে মা মেয়ে থাকতো। স্বামী মারা যাওয়ার পর তারা দুজন খুব গরিব ছিল। খাবার জুটত না, ওষুধ জুটত না। কিন্তু এক রাতে মেয়েটা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, শ্বাস নিতে পারছিল না। মা ছুটে গ্রামের লোকজনকে ডাকতে গিয়েছিল, কিন্তু পাষাণ মানুষজন কেউ তাকে সাহায্য করেনি। ফিরে এসে দেখে মেয়েটিয়া মাটিতে ছটফট করছে। মা তাকে বাঁচাতে গিয়ে নিজের বুকের ওপর তুলে ধরে মুখে মুখ দিয়ে শ্বাস দিচ্ছিল, কিন্তু শেষ চেষ্টা করেও মেয়েটা আর বাঁচেনি। জামিল সবাইকে বলল, যখন 3 জন পালাতে গিয়েছিল, রহিম তাদের সামনে দাঁড়িয়েছিল। পালিও না, মেয়েটা তোমাদের পছন্দ করেছে। তারপর ওদের দুজনকে টেনে ধোয়ার মতো অদৃশ্য করে ফেলা হয়। এরপর মেয়েটা ফিসফিস করে বলে, এখন শুধু এতটুকু চাই, আরেকটা দম। তারপর জামিল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আজকের ঘটনা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভাইয়ারা। আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ভয়ঙ্কর ঘটনাগুলো তুলে ধরি। বাস্তব ঘটনা বললে ভুল হবে। মানুষ আমাদেরকে যেভাবে ঘটনা পাঠায়, আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য ঠিক একইভাবে সেই ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরি, আপনাদের আনন্দ দেওয়ার জন্য অথবা আপনাদের ভয়ঙ্কর রহস্য কিছু জানানোর জন্য। যাই হোক, কে কোথা থেকে ঘটনাগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য রাত 10টায় এই চ্যানেলের মাধ্যমে ঘটনা পাবলিশ করি। এখন থেকে প্রতিদিন রেগুলার সকল ভয়ঙ্কর ঘটনাগুলো এবং মোস্ট পপুলার যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আপনাদেরকে দিব। আপনারা যারা যারা ঘটনা আমাদের এর আগে থেকে শুনছেন, তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। আমরা আপনাদের চাহিদামূলক ঘটনা দেবো ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো চাহিদা থাকে, এই ধরনের ঘটনা চান, এরকম কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই দেবেন। আমরা সেই ধরনের ঘটনা উপস্থাপন করব। আমি আবারও বলবো, এই ঘটনাগুলো বাস্তব কেন্দ্রিক ঘটনা হিসেবে নিজের জীবনের সাথে প্রয়োগ করবেন না, এটা জাস্ট আনন্দ দেওয়ার জন্য। যাই হোক, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।